ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকাটাই কামনা করি। আজকে থেকে আমাদের হিন্দু শাস্ত্রে, হিন্দু নিয়মে আজকে থেকে দেবী দুর্গার আগমন। আজকে থেকে শুরু মহালয়ার শুভেচ্ছা সবাইকে। আশা করি 2025-এর যে দুর্গাপূজা, যে মহালয়া শুরু, দেবী পক্ষের শুরু, যেটা আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম অনুসারে সবার পূজা এবং সবার যে একটা বাঙালিদের যে ইমোশন, সেটা সবাই জন্য আমি যাতে সবাই ভালো কাটে, সবাই ভালোভাবে কাটুক কামনা করি। এবং এই মহালয়ার যে আজকের যে একটা ভালো দিন, ভালো দিনে সবাই সুস্থতা এবং শরীর যাতে সবাই ভালো থাকে, এবং তার সঙ্গে যে আমাদের যে এক্সামের প্রিপারেশান সেটাও যাতে সাইড বাই সাইড ইম্পর্টেন্ট থাকে। কারণ পূজা প্রতি বছরে আসে, এক্সাম প্রতি বছর আসে না, ঠিক না? তো এক্সাম যেহেতু প্রতি বছর আসে না, এবার 2025-এর পূজা বা এর আগের বছরের যে পূজাগুলো, এই পূজাগুলো থেকে 2025-এর পূজাটা একটু অন্যরকমভাবেই কাটুক। এই কারণেই বলছি যে সঙ্গে তোমার পড়াশোনাটাও থাকুক। অন্যান্য বছর তোমাদের প্রিপারেশান কেমন ছিল ঠিক জানি না, তবে এবারের প্রিপারেশান 2025-এ পূজার পাশাপাশি, পূজার আনন্দের পাশাপাশি প্রিপারেশানটাও যাতে থাকে, প্রিপারেশানে যাতে কোনো ডিস্টার্ব না হয়, প্রিপারেশান যাতে যখনই পড়ার টাইম পড়া যাতে কন্টিনিউ থাকে, এবং প্রত্যেক দিন পূজা হোক আর যেটাই হোক, ঠিক আছে, সবই ঠিক আছে। যেহেতু বাঙালিদের মেইন ইম্পর্টেন্ট পূজা দুর্গা পূজা, হ্যাঁ। তো এটার পাশাপাশি আমার স্টাডি, আমার যে যা যা টাস্ক দেওয়া থাকে সবগুলো যাতে আমার টাইম টু টাইম কমপ্লিট হয়, এবং যাতে প্রিপারেশন এক্সামের জন্য যাতে আমি ফুললি প্রিপেয়ার থাকি, ঠিক আছে? কারণ পূজার পরেই কিন্তু যে এনএচএম এর যে এক্সামগুলো, সিএচও হোক বা বিভিন্ন এক্সামগুলো, সবগুলো কিন্তু পূজার পরেই শুরু হবে। তো খুব একটা বিশেষ সময় নেই হাতে, তো এই জন্য বলছি যে পূজার পাশাপাশি প্রিপারেশন যাতে কন্টিনিউ থাকে এবং ক্লাস কন্টিনিউ থাকবে। ক্লাস পূজার মধ্যেও ক্লাস থাকবে, যারা আসতে পারতে পারবে, আর নয়তো অসুবিধা নেই, তোমাদের রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল থাকবে হাতে। তো ইম্পর্টেন্ট সবসময় এটাই, আমার প্রায়োরিটি সবসময় এটাই যে তোমাদের যে কোনো কিছুতে হোক, সেটা যে কোনো পূজা হোক বা যে কোনো প্রোগ্রাম হোক, পড়া যাতে কন্টিনিউ থাকে, ক্লাস যাতে কন্টিনিউ থাকে, কোনো কিছুতেই যাতে কোনো অজুহাতে যাতে ক্লাস মিস না যায়, সেই জিনিসটা আমি খুবভাবে মেনটেন করে ফলো করার ট্রাই করি। তো এটাই আজকের মহালয়ার সবাই মানে সুস্থতা এবং সবাই যে প্রিপারেশন এক্সামের, এটা যাতে আরো বেস্ট হয়, সেটা যাতে আরো বেশি তোমাদের ভালো হয়, সেটাই কামনা করছি। আর এই বলে আমরা আজকের ক্লাস আমরা স্টার্ট করছি। তো আমরা সানডে স্পেশাল ক্লাস, আজকে 7th ডে ক্লাস, 7 সানডে। তো যেখানে সবগুলো এক্সামের জন্য, শুধুমাত্র স্টেট এক্সাম না, সেন্ট্রাল এক্সামের জন্য আমরা প্রিপারেশন করছিলাম। তো ফার্স্ট কোশ্চেন থাকবে স্ক্রিনের মধ্যে, কোশ্চেনে আনসার করো আর সেলফ ইভালুয়েশন ট্রাই করো। ফার্স্ট কোশ্চেন: according to Godel's classification, arrange the stage of general anesthesia: excitement, surgical anesthesia, analgesia, medullary paralysis, surgical anesthesia, excitement, analgesia, excitement, surgical anesthesia, medullary paralysis. মানে কোশ্চেনটার মধ্যে এটা বোঝানো আছে যে আমরা যখনই কোনো পেশেন্টকে যখন কোনো মেজর সার্জারি করি, বা যখনই কোনো পেশেন্টকে আমরা ওটিতে নিয়ে যাই, তো ওটিতে নিয়ে যাওয়ার পরে আমরা অ্যানেস্থেটাইজ করি, পেশেন্টকে অ্যানেস্থেশিয়া দিই। তো অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে, মানে দেওয়া থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত কতগুলো সাইকেল ক্রস করে, কতগুলো স্টেপস থাকে, এটাই কোশ্চেনের মধ্যে লেখা আছে। অ্যাকর্ডিং টু Godel's classification, arrange the stage of general anesthesia. আমরা যখন কোনো অ্যানেস্থেশিয়া, জেনারেল অ্যানেস্থেশিয়া মিন্স ফুল বডি অ্যানেস্থেটাইজ থাকে, ঠিক আছে? তো জেনারেল অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে কিছু স্টেজ থাকে, কিছু স্টেপ বাই স্টেপ থাকে, ঠিক আছে? একটা স্টেপের পর একটা স্টেপ আছে। বাট এখানে আরেকটা মেজর রিস্ক, যদি অ্যানেস্থেশিয়া যদি এক্সেস হয়, ওভারডোজ হয়, তখন কিন্তু কার্ডিয়াক ফেলিউর, রেসপিরেটরি ফেলিউর হওয়ার হাই চান্স থাকে। তো এখানে কোনটা কারেক্ট আনসার? চারটা অপশন দেওয়া আছে, কোনটা কারেক্ট আনসার? According to Godel's classification,
আমি কোশ্চেনের ডিটেইলস আমি পরে আসি, তার আগে অ্যানেস্থেসিয়া নিয়ে আমি একটু ডিসকাস করি। অ্যানেস্থেসিয়া আমরা সবাই জানি, অ্যানেস্থেসিয়া হয়তো কয়েকটা নামও আমরা জানি, জেনারেল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া, স্পাইনাল অ্যানেস্থেসিয়া, এপিডুরাল অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, তো আজকে অ্যানেস্থেসিয়া নিয়ে আমরা ডিটেইলসে ডিসকাস করব যে অ্যানেস্থেসিয়ার মধ্যে কি কি অ্যানেস্থেসিয়া আছে, কোন অ্যানেস্থেসিয়া কখন দেওয়া দরকার। ঠিক আছে, অ্যানেস্থেসিয়া জিআর এলসিডি, বাস এই পাঁচটা অ্যানেস্থেসিয়া জিআর এলসিডি। ঠিক আছে, আমাদের যাতে মনে থাকে জিআর এলসিডি টিভি। তো জি জেনারেল অ্যানেস্থেসিয়া, রিজিওনাল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া, কনসিয়াস সিডেটিভ অ্যানেস্থেসিয়া, ডিসঅর্গানাইজড অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, সরি, ডিসোসিয়েট অ্যানেস্থেসিয়া, ডিসোসিয়েট অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, তো জেনারেল অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়া। আচ্ছা, তো জেনারেল অ্যানেস্থেসিয়া রুট কি? আমরা কোন রুটে জেনারেল অ্যানেস্থেসিয়া দিই? কোন রুটে দিই জেনারেল অ্যানেস্থেসিয়া? আইভি। হ্যাঁ, আইভি দিই। আর আইভি আর ইনহেলেশন। ঠিক আছে, ইনহেলেশনের পুরো বডি অ্যানেস্থেসিয়া। ইনহেলেশন আইভিতে আমরা দিই আইসোপ্রোপোল। হ্যাঁ, আরেকটা আমরা দিই ইনহেলেশন। ইনহেলেশন দিই সেভোফ্লুরেন্স, আইসোফ্লুরেন্স। সেভোফ্লুরেন্স, আইসোফ্লুরেন্স। ঠিক আছে, তো এগুলো কি জেনারেল অ্যানেস্থেসিয়া। জেনারেল অ্যানেস্থেসিয়া আমরা যখন দিই তখন ফুল বডি, মেজর সার্জারির ক্ষেত্রে আমরা অ্যানেস্থেসিয়া জেনারেল অ্যানেস্থেসিয়া। রিজিওনাল অ্যানেস্থেসিয়া, রিজিওনাল অ্যানেস্থেসিয়াতে কি কি অ্যানেস্থেসিয়া থাকে? স্পাইনাল অ্যানেস্থেসিয়া, স্পাইনাল, এপিডুরাল, epidural anesthesia, caudal anesthesia, nerve block anesthesia, তো anesthesia, regional anesthesia, regional means আমরা স্পাইনাল কর্ডে সব anesthesia দিই। ঠিক আছে, তো regional anesthesia স্পাইনাল কর্ড কত নাম্বার ডিস্কে আমরা দিই? L নাম্বার 3 and 4। হ্যাঁ, L3 and L4। ঠিক আছে, কোন এরিয়াতে দিই? কারণ আমরা জানি যে ব্রেন এন্ড স্পাইনাল কর্ডে একটা কভার থাকে, মেনিঞ্জাসে তিনটা লেয়ার থাকে, ডুরা ম্যাটার, আউটার লেয়ার, মিডল লেয়ার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। তো আমরা দিই সাব অ্যারাকনয়েড স্পেস, সাব অ্যারাকনয়েড স্পেস। আমরা জানি কোন জায়গাটা সাব অ্যারাকনয়েড স্পেস। ঠিক আছে, তাও আমি একবার এখানে বলি যে এটা থাকে ব্রেন আর স্পাইনাল কর্ড। ঠিক আছে, তো এখানে তিনটা লেয়ার থাকে, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এই তিনটা লেয়ারে কি কি থাকে? ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, আর এটা থাকে পায়া ম্যাটার। তো পায়া ম্যাটার খুব থিন লেয়ার থাকে, আর ইনার লেয়ার থাকে। তো ডুরা ম্যাটার, এপিডুরাল। ডুরা ম্যাটার আমি যদি এখানে দিই তখন এটার নাম কি? এপিডুরাল। আর যদি ডুরা ম্যাটার নিচে দিই তখন কি? সাবডুরাল। ঠিক আছে, অ্যারাকনয়েড ম্যাটার নিচে যখন আমরা ইনজার্ট করি বা অ্যানাস্থেসিয়া করি এটা কি? সাব অ্যারাকনয়েড স্পেস। তো আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া কোন জায়গায় দিই? সাব অ্যারাকনয়েড স্পেস। ঠিক আছে, এপিডুরাল কোন জায়গায়? ডুরা ম্যাটার উপরে। ঠিক আছে, ডুরা ম্যাটার উপরে। তো এবার ডুরা ম্যাটার। ঠিক আছে, এপিডুরাল অ্যানেস্থেসিয়া অ্যাবভ ডুরা ম্যাটার। এপিডুরাল স্পেস, যার নাম কি? এপিডুরাল স্পেস। ক্লিয়ার? কর্ডাল অ্যানেস্থেসিয়া, স্যাক্রাল
স্যাক্রাল এপিডুরাল স্পেস, এপিডুরাল স্পেস। আচ্ছা, আমরা নরমালি L3 আর L4, কারণ এটাই সবচেয়ে প্রমিনেন্ট, L3 আর L4 যে স্পাইন এটা সবচেয়ে প্রমিনেন্ট, বাট বাচ্চাদের ক্ষেত্রে আমরা কর্ডাল অ্যানেস্থেসিয়াটা কোন জায়গায় দিই? স্যাক্রাল, হ্যাঁ, সার্ভাইকাল থোরাসিক লাম্বার স্যাক্রাম কক্সিস, স্যাক্রাম এরিয়াতে আমরা দিই, ঠিক আছে। এটা মেইনলি চিলড্রেন, ঠিক আছে। কর্ডাল অ্যানেস্থেসিয়া, নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়া, নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়া মানে যে জায়গা থেকে নার্ভগুলো ম্যাক্সিমাম নার্ভ স্প্রেড হয়, ঠিক আছে। এটা যদি একটা গাছ হয়, ঠিক আছে, এটা যদি একটা গাছ হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম ব্রাঞ্চ কোন জায়গা থেকে? এই জায়গা থেকে স্টার্ট হয়, ঠিক আছে। তো যে জায়গা থেকে ম্যাক্সিমাম নার্ভ, হ্যাঁ, এটা বলে নার্ভ ফ্লেক্সাস, ঠিক আছে, এটা কি বলে? ফ্লেক্সাস। তো আমি যদি এখানে অ্যানেস্থেসিয়া দিই, ঠিক আছে, কারণ ব্রাঞ্চ সবগুলো এখান থেকে ডিস্ট্রিবিউটেড, আমি যদি এখানে অ্যানেস্থেসিয়া দিই তো এখানে বাকিগুলো তো দেওয়ার দরকার নেই না, দরকার নেই তো, কারণ আমি এই জায়গাটা যদি আমি অ্যানেস্থেসিয়া দিই বাকি সবগুলা অ্যানেস্থেটাইজ হয়। এটা নাম কি? নার্ভ ফ্লেক্সাস, নার্ভ ফ্লেক্সাস। ক্লিয়ার? রিজিওনাল পর্যন্ত ক্লিয়ার? স্পাইনাল, এপিডুরাল, কর্ডাল, নার্ভ ব্লক, অ্যানেস্থেসিয়া, ঠিক আছে। তো যেমন আমরা ব্রাকিয়াল ফ্লেক্সাস যেমন চারটা নার্ভ থাকে, রামুস, রেডিয়াল, আর্টারি, মিডিয়াল, আলনার, ঠিক আছে, টোটাল চারটা নার্ভ থাকে ব্রাকিয়াল ফ্লেক্সাস। তো যেখান থেকে ম্যাক্সিমাম নার্ভ ডিস্ট্রিবিউট থাকে ওই জায়গাগুলো আমরা অ্যানেস্থেটাইজ করি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জেনারেল, রিজিওনাল। নেক্সট লোকাল অ্যানেস্থেসিয়া। লোকাল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া। তো লোকাল অ্যানেস্থেসিয়া আমরা জানি মাইনর সার্জারিতে আমরা ইউজ করি না, মাইনর সার্জারি, ঠিক আছে। তুমি ডক্টরের কাছে গেলে টুথ এক্সট্রাকশন আমরা কি রিজিওনাল দিই না লোকাল দিই না জেনারেল দিই? অবভিয়াসলি আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিই। আমার শুধু এই জায়গাটায় অ্যানেস্থেটাইজ করা দরকার, ঠিক না, কোনো স্পেসিফিক এরিয়া, এখানে কোনো ইনজুরি হলে এখানে স্টিচ করা দরকার, আমরা কোনো অ্যানেস্থেসিয়া দিই? রিজিওনাল তো দিই না, আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিই। তো এটা স্পেসিফিক পার্ট, স্পেসিফিক এরিয়া, স্পেসিফিক পারপাস, লোকাল অ্যানেস্থেসিয়া। কনসিয়াস sedative anesthesia. আচ্ছা, এখানে লেখাই আছে, কি লেখা আছে? কনসিয়াস। পেশেন্ট যদি আমি পেশেন্টের কোনো কমেন্ট করে, ঠিক আছে, যদি পেশেন্ট বলে পেশেন্ট হাত দাও, ঠিক আছে, চোখ বন্ধ করো, খুলো, ঠিক আছে, কমেন্ট ফলো করে, পেশেন্ট কনসিয়াস থাকে বাট সিডেটিভ স্টেজে থাকে, ঠিক আছে, কনসিয়াস সিডেটিভ অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, নেক্সট থাকে disorganized anesthesia. Dissociative anesthesia, ঠিক আছে। ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া তোমার সারাউন্ডিংস, ঠিক আছে, তোমার সারাউন্ডিংস ডিটাচ থাকে, হ্যাঁ, ডিটাচ, ঠিক আছে, তোমার সারাউন্ডিংসে কি আছে না আছে তোমার কোনো ইনফরমেশন নেই, ঠিক আছে। তুমি ধরো হসপিটালে বেডে শুয়ে আছো, ঠিক আছে, বাইরে কি আছে সাইডে কি আছে, তোমার এনভায়রনমেন্টাল, ঠিক আছে, তোমার যে ওরিয়েন্টেশন ক্লিয়ার না, ঠিক আছে, ডিটাচ ফ্রম সারাউন্ডিংস, ঠিক আছে। তোমার বডি অ্যানেস্থেটাইজ, তোমার সারাউন্ডিংসে কি আছে এখানে কোনো কমেন্ট ফলো করে না, ঠিক আছে, এখানে সারাউন্ডিংসে সব কিছু ব্লক থাকে, ঠিক আছে। তো এই টোটাল
পাঁচটা অ্যানেস্থেশিয়া: জেনারেল, রিজিওনাল, লোকাল, কনসিয়াস সিডেটিভ, ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া। ক্লিয়ার? অ্যানেস্থেশিয়ার মধ্যে যা আছে এই সবগুলো এখানেই, ঠিক আছে? এর বাইরে আর কোনো অ্যানেস্থেশিয়া নেই, টোটাল পাঁচটা অ্যানেস্থেশিয়া, ঠিক আছে? তো এই যে অ্যানেস্থেশিয়া, আমরা তো পেশেন্টকে অ্যানেস্থেশিয়া দিই, মেজর সার্জারিতে অ্যানেস্থেশিয়া দিই। এই যে স্টেজটা গোডেলস ক্লাসিফিকেশন, গোডেলস ক্লাসিফিকেশনে মেইনলি এটা জেনারেল অ্যানেস্থেশিয়া থেকে জেনারেল, রিজিওনাল অ্যানেস্থেশিয়া, লোকাল, কনসিয়াস সিডেটিভ অ্যানেস্থেশিয়াতে এগুলা খুব একটা বেশি ক্লিয়ারলি ভিজিবল না। এগুলা মেইনলি ভিজিবল হয় জেনারেল আর রিজিওনাল অ্যানেস্থেশিয়া। কি হয় এখানে যে স্টেজগুলো থাকে, ঠিক আছে? অ্যানেস্থেশিয়া টোটাল 4টা স্টেজ থাকে, ঠিক আছে? টোটাল 4টা স্টেজ থাকে, এটা নরমাল। বাট একটা টাইমে কি হয়, যখন অ্যানেস্থেশিয়া ওভারডোজ হয়, ঠিক আছে, তখন কিন্তু পেশেন্টের অনেক সিরিয়াস কমপ্লিকেশন, এমনকি পেশেন্ট এক্সপায়ার হওয়ার চান্স থাকে, ঠিক আছে? Stage 1. Analgesia. এটা একটা নাম কি? ডিসওরিয়েন্টেশন। ঠিক আছে? ডিসওরিয়েন্টেশন অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে কি ডিসওরিয়েন্ট, তোমার টাইম, প্লেস, পারসন কোনো ইনফরমেশন থাকে না তোমার কাছে, ঠিক আছে? ডিসওরিয়েন্টেশন এমনি কি হয়, লস অফ কনসিয়াসনেস, ঠিক আছে? এখানে কি হয়, রেসপিরেশন, রেগুলার রেসপিরেশন, এখানে কি হয়, নরমাল হার্ট রেট এন্ড বিপি, ঠিক আছে? এখানে ভাইটাল সাইনের কোনো মেজর চেঞ্জ থাকে না, ঠিক আছে? দিস পেশেন্টের কনসিয়াস ব্লক। স্টেজ 1 অ্যানালজেসিয়া। স্টেজ 2 তে কি আছে? স্টেজ 2 তে আছে ডিলিরিয়াম, ঠিক আছে? স্টেজ 2 তে কি আছে? ডিলিরিয়াম। যখন ডিলিরিয়াম স্টেজে যায় তখন পেশেন্ট লস অফ কনসিয়াসনেস থাকে না, থাকে, ইরেগুলার রেসপিরেশন। পেশেন্টের রেসপিরেশন ফার্স্ট স্টেজে নরমাল রেসপিরেশন থাকে, ঠিক আছে? সেকেন্ড স্টেজে ডিলিরিয়াম ইজ এক্সাইটমেন্ট স্টেজে কি হয়, ইরেগুলার রেসপিরেশন, টেকিকার্ডিয়া হয়, হাইপোটেনশন হয়, ঠিক আছে? হাইপারটেনশন হয়, হাই রেসপিরেশন, হাই পালস, হাই বিপি। হ্যাঁ, সেকেন্ড স্টেজ। Stage 2 excitement, delirium। এখানে কি হয়, loss of consciousness, irregular respiration, high heart rate and BP, tachycardia and hypertension, ঠিক আছে? স্টেজ 2 এক্সাইটমেন্ট। স্টেজ 3 তে কি হয়, আর সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া, ঠিক আছে? এখানেই আমরা প্রসিডিউর করি, ঠিক আছে? এখানে আমরা সার্জারি এখানেই করি, সার্জিক্যাল প্রসিডিউর।
স্টেজ 4 মেডুলারি প্যারালাইসিস। মেডুলারি প্যারালাইসিস এটা কি? ওভারডোজ। এখানে ভাইটাল সাইন কি কি চেঞ্জ হয়? কি হয়? ডেথ। ঠিক আছে, তো স্টেজ 3 পর্যন্ত ঠিক আছে। যদি কোনো পেশেন্ট তুমি অ্যানেস্থেসিয়া দিলে বা অ্যানেস্থেসিয়ার পেশেন্টের এজের সঙ্গে অ্যানেস্থেসিয়ার কোনো প্রপার কোনো ক্যালকুলেশন নেই, ঠিক আছে। যতটুকু দেওয়া তার থেকে যদি আমি অ্যানেস্থেসিয়া বেশি দিই তো পেশেন্টের যদি কন্টিনিউয়াস যদি পেশেন্ট অ্যানেস্থেসিয়া পেশেন্টের যে ডায়াফ্রাম মাসল, ঠিক আছে, পেশেন্টের যে রেসপিরেটরি মাসল, পেশেন্টের যে সার্কুলেশন, হ্যাঁ, স্লোলি সার্কুলেশন ডাউন করে, ঠিক আছে। ডাউন হওয়ার পরে কি হয়? পুরো সিস্টেম, পুরো ভাইটাল সাইন চেঞ্জ হওয়ার পরে সার্কুলেশন ফেলিওর, রেসপিরেটরি ফেলিওর, লাস্টে ডেথ, ঠিক আছে। কারণ কি? ওভারডোজ। ঠিক আছে, ক্লিয়ার? কারেক্ট आंसर কোনটা বলো? গুডউইলস 1937 গুডউইলস ক্লাসিফিকেশন। এটাই গুডউইলস ক্লাসিফিকেশন। কোনটা? সি। ক্লিয়ার? অ্যানেস্থেসিয়া রিলেটেড যা আছে तो करेक्ट आंसर सी। एनाल्जेसिया, एक्साइटमेंट, ডিসওরিয়েন্টেশন, ডিলিরিয়াম। এখানে অনেক সময় এটা না দিয়ে ডিসওরিয়েন্টেশন থাকে, সেম না? ডিসওরিয়েন্টেশন, ডিলিরিয়াম, হ্যাঁ সেম, হ্যাঁ, ওভারডোজ। নেক্সট, এটার आंसर বলো তোমরা। The immunity in the infant as a result of immunization of the pregnant mother with tetanus toxoid is called. আমরা দিই টিটেনাস ভ্যাকসিন দিই কোন সময়? অ্যান্টিনেটাল পিরিয়ডে, আর্লি প্রেগন্যান্সিতে আমরা টিটেনাস ভ্যাকসিন দিই। হ্যাঁ, একটা দিই as early as possible যখন প্রেগন্যান্সি পজিটিভ, আর একটা দিই 28 ডেজে। তো আমরা অ্যাকচুয়ালি টিটেনাস দিই মা, ঠিক আছে, বাট টিটেনাস দেওয়ার একটা নিওনেটাল টিটেনাস, ঠিক আছে, নিওনেটারাম, ঠিক আছে। বাচ্চারা যে টিটেনাস, এটা শুধুমাত্র এই ভ্যাকসিন, টিটেনাস টক্সাইড ভ্যাকসিন দেওয়াতেই বাচ্চাদের মধ্যে কিন্তু টিটেনাস হয় না, ঠিক আছে, টিটেনাস হয় না। তো এটা ইমিউনিটির কোন টাইপের ইমিউনিটি? কোন টাইপের ইমিউনিটি? ইমিউনিটি যদি ক্লিয়ার না হয় আর্টিফিশিয়াল একটু। তো দেখো, যখন এরকম কোশ্চেন আসে, এরকম এত প্রেশার নেওয়ার দরকার নেই, জাস্ট ওই ছকটা যদি মনে থাকে তো ভালো, আর যদি না থাকে একটু খাতার সাইডে, হ্যাঁ, একটু ট্রাই করতে হবে, ঠিক আছে। কি? ইমিউনিটি। তো ইমিউনিটি, ঠিক আছে, ইমিউনিটির মধ্যে কি আছে? অ্যাক্টিভ, প্যাসিভ, ঠিক আছে। অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভের মধ্যে কি আছে? ন্যাচারাল, আর্টিফিশিয়াল। হ্যাঁ, ন্যাচারাল, আর্টিফিশিয়াল। এখানেও সেম। ঠিক আছে, ন্যাচারাল, আর্টিফিশিয়াল। তো ন্যাচারালের মধ্যে কি আছে? ন্যাচারাল all type of subclinical infection। তো এখন আর কি আমরা আলাদাভাবে মনে রাখা দরকার না কোভিডটা কোন টাইপের ইনফেকশন, এইচআইভি কোন টাইপের ইনফেকশন, ঠিক আছে, মাম্পস কোন টাইপের, না, যতগুলো ইনফেকশন আছে সব কি ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, ঠিক আছে, সবসময় নিচের থেকে বলে দিয়ে যায়, ঠিক আছে। তো এক্সাম্পল লিখতে গেলে তো হাজারো এক্সাম্পল আছে না? এইচআইভি, কোভিড, টিটেনাস, ডেঙ্গু, ঠিক আছে। তো সব কি ন্যাচারাল, ঠিক আছে, ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি।
ন্যাচারাল, অ্যাক্টিভ, ইমিউনিটি। অ্যাক্টিভ, প্যাসিভ, ন্যাচারাল, আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালি কি আছে? ইমিউনাইজেশন। তো এখানে আর আলাদাভাবে মনে রাখা দরকার নাই যে হেপাটাইটিস বি ভ্যাকসিন, পেন্টা, রোটা, ইনফ্লুয়েঞ্জা, মাম্পস, মিজেলস সবগুলো কি আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। ন্যাচারাল ইমিউনিটি কি আছে? আইজি, হ্যাঁ কি আছে? মা আছে। তো মাতে কি থাকে? আইজিজি, আর কি থাকে? আইজি এ। ব্রেস্ট মিল্ক থাকে না এ, আর জি প্লাসেন্টা। তো প্লাসেন্টা থেকে তো এটা ট্রান্সফার হয় না। মা যদি ভ্যাকসিনেট থাকে, টিটানাস ভ্যাকসিন থাকে, তো প্লাসেন্টা থেকে তো ইমিউনিটি ট্রান্সফার হয়। হ্যাঁ, আর আর্টিফিশিয়ালি কি আছে? ইমিউনোগ্লোবুলিন। ইমিউনোগ্লোবুলিন, ঠিক আছে, সিরাম, অ্যান্টি রেবিস সিরাম, ঠিক আছে, তারপরে রোগাম, এগুলো সবগুলো কি আর্টিফিশিয়াল প্যাসিভ, ঠিক আছে। তো এখানে आंसर কোনটা? আর্টিফিশিয়াল, ঠিক আছে। তো মা যদি ভ্যাকসিনেট করা থাকে, মা থেকে এখানে একটা জিনিসই মনে রাখো যে মা থেকে বাঁচে, এখানে এই জন্য লেখা আছে কি মা। তো মাদার টু ফিটাস যে কোনো অ্যান্টিবডি যখন ট্রান্সফার হয় তখন এটা কি ন্যাচারাল, এটা অটোমেটিক হয়, ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল এখান থেকে কিভাবে যায়? ন্যাচারাল, আর্টিফিশিয়াল, অ্যাক্টিভ, ঠিক আছে। ইমিউনোগ্লোবুলিন কি ন্যাচারাল, আর্টিফিশিয়াল, প্যাসিভ, হ্যাঁ, ইমিউনিটি। ভ্যাকসিনেশন কি আর্টিফিশিয়াল, অ্যাক্টিভ, ইমিউনিটি। ন্যাচারাল কি সব ইনফেকশন, ডিজিজ, ন্যাচারাল, অ্যাক্টিভ, ইমিউনিটি। ক্লিয়ার? কারেক্ট आंसर ন্যাচারাল প্যাসিভ। কার ক্লিয়ার না? যারা তো আর স্টুডেন্ট আছে তোমরা তো জানোই এটা। बच्चा लिखा नेचुरल बेसिक बट मान लिखेगा आर्टिफिशियल एक्टिव। मान जो এটা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। ক্লিয়ার? নেক্সট, post exposure prophylaxis after needle stick injury should be started 72 hours, within 2 hours, 28 days, all of the above. কোনটা? 72 hours। কি as early as possible। তো এখানে आंसर কেন 72 hours? এটা যদি as early as possible হয় তো এটার মধ্যে ইম্পর্টেন্ট না কেন? 72 আওয়ার্স পর্যন্ত ওয়েট করার কি মানে আছে? কোনো রিজন আছে? ঠিক আছে, আফটার আনপ্রোটেক্টেড এটার आंसर কি? as early as possible within 72 hours। সবকিছুর মধ্যে as early as possible, এর মধ্যে 72 আওয়ার্স রিজন কি? যখনই কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়, ঠিক আছে, আমার ম্যাক্সিমাম টাইম ওয়েট করার কোনো মানে হয় না, ঠিক আছে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো এটা তো কি
ওয়ান টাইপ অফ ইমার্জেন্সি তো না, এগুলো যেমন একটা ইমার্জেন্সি, ঠিক আছে, এগুলো যেমন সকলে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইসব কেসগুলোর ক্ষেত্রে সবসময় প্রায়োরিটি কি, একটাই প্রায়োরিটি, as early as possible, বাস এটার উপরে আর কোনো অপশন নেই, ঠিক আছে, as early as possible, ঠিক আছে, যে কোনো প্রবলেম, ঠিক আছে, সবসময় প্রায়োরিটি কি as early as possible। এরপরে যেটা মিনিমাম টাইম থাকে, ঠিক আছে, সবসময় এটা ফার্স্ট প্রায়োরিটি। এরপরে যেটা মিনিমাম থাকে, ব্রেস্ট ফিডিং 30 মিনিটে স্টার্ট করার কি মানে আছে, 3 মিনিটে তো স্টার্ট করা যায় না, মা যদি স্টেবল থাকে as early as possible। তো সবকিছুর মধ্যে এই সব অপশনে ইমার্জেন্সিতে সবসময় প্রায়োরিটি, ঠিক আছে। তো কারেক্ট आंसर বি, কোনটা বি, উইদিন 2 আওয়ার্স, ঠিক আছে। ফার্স্ট প্রায়োরিটি যদি as early as possible থাকে তাহলে উইদিন মিনিমাম টাইম ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের आंसर এখানে যায়, কারণ কি মুখস্থ বিদ্যা, ঠিক আছে। 72 আওয়ার্স আফটার লিঙ্গুইস্টিক এন্ট্রি 72 আওয়ার্স মধ্যে প্রবালিসি স্টার্ট করতে হবে, মুখস্থ বিদ্যা, ঠিক আছে। তো একটু ব্রেন ইউজ করা দরকার না এইসব কেসগুলোর ক্ষেত্রে, ক্লিয়ার। নেক্সট, what is the common complication after hemodialysis? Bradycardia, hypotension, hypothermia, all. What is the most common complication after hemodialysis? Bradycardia, hypotension, hypothermia. কনফিউশন, চলো হেমোডায়ালিসিস এর পোস্টমর্টম করি, ঠিক আছে। হেমোডায়ালিসিস, আচ্ছা এই সিস্টেমটা কি, সিস্টেম দেবাস কি সিস্টেম, কি আরে বলো না, জানো তো এত কনফিউশন, এত ভয় কি, হ্যাঁ জেলা বলো কি, হ্যাঁ ঠিক আছে। তো নেফ্রন, তো আমার হেমোডায়ালিসিস কি, হেমোডায়ালিসিস এটা আর্টিফিশিয়াল প্রসিডিউর। তো এটা কি নরমাল নেফ্রন, এটা কি জিএফআর গ্লোমেরুলাস, এটা কি গ্লোমেরুলাস, হ্যাঁ বাউম্যান ক্যাপসুল, এটা কি বাউম্যান ক্যাপসুল, হ্যাঁ। তারপরে পিসিটি, পিসিটি এটা কি ডিসিটি, ডিসিটি কালেক্টিং ডাক্ট, কালেক্টিং ডাক্ট, এটা কি লুপ অফ, লুপ অফ হ্যান্ডলিং, ঠিক আছে। এটা কি অ্যাসেন্ডিং লুপ, অ্যাসেন্ডিং লুপ, এটা ডিসেন্ডিং লুপ, সিম্পল জিনিস। আচ্ছা, তো এই যে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসে দুটো আর্টারি থাকে, একটা অ্যাফারেন্ট আর্টেরিওল আর একটা ইফারেন্ট আর্টেরিওল। আমরা জানি, দেখো প্রসেসটা বোঝার চেষ্টা করো, যদি না বুঝো ওই ঠিক 72 আওয়ার্স, ঠিক আছে, পোস্ট এক্সপোজার ট্রিটমেন্ট 72 আওয়ার্স মুখস্থ এটা। একটা কি অ্যাফারেন্ট আর্টেরিওল, অ্যাফারেন্ট অ্যাফারেন্ট আর্টেরিওল আর একটা ইফারেন্ট। আচ্ছা, ইফারেন্ট মিন্স এক্সিট, এক্সিট, অ্যাফারেন্ট মিন্স এন্ট্রি, ঠিক আছে। সিম্পল প্রসেস। অ্যাফারেন্ট আর ইফারেন্টের মধ্যে ডিফারেন্স কি, একটা দিয়ে কি আমরা যাই, আমরা ধরো 3 লিটার জল, 4 লিটার জল খেলাম, জলটা খাওয়ার পরে কি ইউরিনে কনভার্ট হয় না, ফিল্ট্রেশন হয়। ফিল্ট্রেশনটা কোন জায়গায় হয়, ফিল্ট্রেশনটা নেফ্রনে হয়, গ্লোমেরুলাস হয়, তো কোন জায়গায় হয়, গ্লোমেরুলাস হয়। অ্যাফারেন্ট কি
ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যায়, যেটার মধ্যে ব্লাড মানে যেটার মধ্যে ফ্লুইড থাকে মানে ওয়াটার থাকে, আমরা যে জলটা খাই কোনটার মধ্যে থাকে? ডিঅক্সিজেনেটেড ব্লাড। এটা দিয়ে যায় তো যায়, এখানে কি হয়? ফিল্ট্রেশন হয়, ফিল্ট্রেশন হওয়ার পরে আবার বডি থেকে যায়, ঠিক আছে? তো এই যে ইউরিনের প্রসেসটা, এখানে কি হয়? এই যে পিসিটি ডিসিটি এগুলোর মধ্যে কি হয়? অ্যাবজর্পশন হয়, রিঅ্যাবজর্পশন হয়, সোডিয়াম পটাশিয়াম সবগুলো কি হয়? রিঅ্যাবজর্পশন হয়। যদি অ্যাবজর্পশন না থাকতো তো আমরা জানতাম সবকিছু খালি হলো, ঠিক আছে, বারবার খালি না। তো প্রসেসটা মেইন ফাংশন কার? গ্লোমেরুলাস। তো নেফ্রনের মেইন পার্ট গ্লোমেরুলাস, ঠিক আছে? তো গ্লোমেরুলাসের মেইন ফাংশন কি? গ্লোমেরুলাসের মেইন ফাংশন কি? ফিল্ট্রেশন। দেখো ফিল্ট্রেশন বোঝার চেষ্টা করো, খুব ইজি ভাবে খুব সুন্দর ভাবে বোঝানোর ট্রাই করো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো গ্লোমেরুলাসের মেইন ফাংশন কি? ফিল্ট্রেশন, ঠিক আছে? তো গ্লোমেরুলাসে একটা স্পেসিফিক একটা মেজারমেন্ট থাকে, যে ফিল্ট্রেশনের রেটটা একটা স্পেসিফিক রেট থাকে, এটাকে আমরা কি বলি? GFR, গ্লোমেরুলাস ফিল্ট্রেশন, ঠিক আছে? তো এই যে গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট নরমাল কত? নরমাল GFR GFR, ঠিক আছে? GFR মানে গার্লফ্রেন্ড না, গ্লোমেরুলাস। তো GFR নরমাল কত? 90 to 120 ml per minute, ঠিক আছে? তো 90 to 120 ml per minute, 180 লিটার পার ডে। চিন্তা করো 180 লিটার। তোমার যে গ্লোমেরুলাস আছে, গ্লোমেরুলাসের ফিল্ট্রেশন নরমাল কত? 180 লিটার, মানে 180 লিটার সে ফিল্টার করে, ঠিক আছে? তো 180 লিটার যদি ফিল্টার করে, এতটুকুই যদি ইউরিন পাস হয়, তাহলে পার ডে ইউরিন পাস কতটুকু হয়? 180 লিটার। এটা কি পসিবল? না, পসিবল না। কেন পসিবল না? এই যে পিসিটি ডিসিটির মধ্যে কি হয়? রিঅ্যাবজর্ব হয়। তো ইউরিন কতটুকু প্রোডাকশন হয়? নরমাল তো 90 to 120 ml per minute, বাট ইউরিন প্রোডাকশন হয় কতটুকু? ইউরিন প্রোডাকশন কতটুকু? 0.5 to 1 ml per kg per minute, ঠিক আছে? তো হোল ডে কতটুকু আছে? 1500 ml per day, ঠিক আছে? 1500 ml per day। তো এতটুকু যদি ফিল্টার হতো, যদি রিঅ্যাবজর্পশন না থাকতো, তখন পার ডে তে 180 লিটার। না, এটা তো পসিবল না। তো এজন্য কি হয়? পিসিটি আর ডিসিটির মধ্যে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, ঠিক আছে? তো ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন কোন জায়গায়? ঠিক আছে, পিসিটি। বুঝা গেল? জিএফআর নরমাল, ঠিক আছে? এই জিএফআর এর উপরে ক্যালকুলেট করা হয় কিডনির ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ টেস্ট। তো সিকেডি stages of কয়টা স্টেজ থাকে? 1 2 3 4, টোটাল 5টা স্টেজ থাকে। 5টা স্টেজ লেস দেন 50 ml। নরমাল কতটুকু থাকা দরকার? 90 120 থাকা দরকার। কত দূর আছে? 15 ml পার। তখন এটা কোন স্টেজ? সিকেডি। হ্যাঁ, আর এখানে কত? মোর দেন 90 ml। এখানে 60 to 89 ml। এখানে 30 to 59 ml। এখানে 15 to 29 ml, ঠিক আছে? তো সিকেডি স্টেজ, ঠিক আছে? ওয়ান স্টেজে কিছু না, ওয়ান স্টেজটা নরমালি ধরা হয়। সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ স্টেজ যখন সিকেডি ক্রনিক স্টেজে আসে, তখন ইউরিন আউটপুট মানে জিএফআর রেট কত থাকে? লেস দেন 15 ml পার মিনিট। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম, কোনো কোশ্চেন? ক্লিয়ার তো? আচ্ছা,
তো আমরা যে হেমোডায়ালিসিস করি তো না, হেমোডায়ালিসিস সব হসপিটালে, সব গভর্নমেন্ট হসপিটালে করা হয়, ঠিক আছে। রিসেন্টলি যে খান স্যার শুরু করলো কি হেমোডায়ালিসিস। তো এই যে হেমোডায়ালিসিস প্রসেস এটা কি, একটা আর্টিফিশিয়াল প্রসেস, ঠিক আছে। আর্টিফিশিয়াল কিডনি কি থাকে, ডায়ালাইজার থাকে। হেমোডায়ালিসিস মেশিনে কি থাকে, ডায়ালাইজার থাকে তো ডায়ালাইজার কি আর্টিফিশিয়াল কিডনি, ডায়ালাইজার কি আর্টিফিশিয়াল কিডনি। তো এই যে হেমোডায়ালিসিস প্রসেসটা আমি যদি একটু ইন্ডিকেশনের দিকে দেখি, হেমোডায়ালিসিসটা কখন দরকার, এখানে দরকার না এখানে দরকার, ফিফথ স্টেজে দরকার। মানে আমি যদি একটা কথা বলি, কোন পেশেন্টের দরকার, ক্রনিক কিডনি ডিজিজ দরকার, ঠিক আছে। তো ইন্ডিকেশন acute CKD, medication overdose, medication overdose, drug toxicity, metabolic acidosis, ঠিক আছে। এই কেসগুলোর মধ্যে মেইনলি আমার কিডনি যদি ফেলিওর হয় তখন আর্টিফিশিয়ালি আমার ডায়ালাইস করতে হবে, বোঝা গেল। ইন্ডিকেশন আমি এই ইন্ডিকেশনগুলো করতে পারি, ঠিক আছে। কোন কোন কেসে আমার করা যায় না, টোটালি অ্যাভয়েড, কন্ট্রা ইন্ডিকেশন কোন কোন কেসে করা যায় না, কোয়াগুলোপ্যাথি, ঠিক আছে। আচ্ছা ধরো তুমি ডায়ালাইসিস মানে ব্লাড ফিল্টার করার সময় বারবার ব্লাড কোয়াগুলেশন হয়, তো এই কেসের ক্ষেত্রে টোটালি অ্যাভয়েড। যদি বিপি তখন করা যায় না, তো লো বিপি যদি হাইপোটেনশন থাকে টোটালি অ্যাভয়েড, বোঝা গেল। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রিন্সিপাল, আরেকটা ইম্পর্টেন্ট রুট, ঠিক আছে। প্রিন্সিপালটা একটা আছে, ঠিক আছে। প্রিন্সিপাল three methods. কি মেথড, osmosis, diffusion, ultrafiltration, ঠিক আছে। ধরো এখানে দুইটা কি আছে, জার আছে, এখানেও দুইটা জার আছে, এখানেও দুইটা জার আছে, বাট এখানে যে জারটা আছে কিছু একটা মেমব্রেন আছে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস বলো, যারা গরিব লোক এরা ধনীর কাছে যায় না, ধনীরা গরিবের কাছে যায়, হ্যাঁ নরমালি কি হয়, গরিবরা ধনীর কাছে যায়, ঠিক আছে। দেখো তার মানে কি, লো টু হাই না হাই টু লো, লো টু হাই টু লো, কি হয় লো টু হাই। তো অসমোসিসে কি হয়, লো টু কিভাবে লো টু হাই, এখানে ধরো কি আছে লো, আর এখানে ধরো তো প্রসেসটা কি, লো টু, বোঝা গেল। দেখো যদি না বুঝো তো বলো, আর যদি বুঝো তো ঠিক আছে। সিম্পল জিনিস, ইজি প্রসেস, এত ইজি ভাবে বোঝানো হয়, তারপরে বোঝা ট্রাই করো। তো অসমোসিস কি হয়, এগুলো কি মেথডস, যে আমি যে হেমোডায়ালিসিস করি, ঠিক আছে, যে বডির মধ্যে কি থাকে, ব্লাড থাকে,
ব্লাডের মধ্যে কি থাকে, সলভেন্ট থাকে, সলিউটস থাকে, মলিকিউল থাকে, থাকে তো ওয়েস্ট প্রোডাক্ট থাকে, ক্রিয়েটিনিন থাকে, ইউরিয়া থাকে। তো এই যে মলিকিউল, এই যে ওয়েস্ট প্রোডাক্টগুলো প্রসেসটা কি হয়, প্রসেসটা কি হয়, এখানে তিনটা মেথডে হেমোডায়ালাইসিস করা হয়, ঠিক আছে। অসমোসিসে কি হয়, লো টু হাই, লো টু হাই, এখানে কি এটা লো, এটা হাই। ডিফিউশনে কি হয়, ঠিক তার অপোজিট, ডিফিউশনে কি হয়, অপোজিট, এটা হাই, এটা লো। এখানে প্রসেসটা কি হয়, লো টু না, হাই টু লো, হাই টু লো। বাট নর্মাল, কিন্তু নর্মালি কি হয়, লো টু হাইতে যায়, নর্মালি লো টু হাই, যার কম আছে এ বেশির দিকে যায়, ঠিক আছে। এখানে কেন অপোজিট, এখানে অপোজিট হওয়ার কারণ উই সেমি পারমিয়েবল মেমব্রেন, এটার নাম কি, সেমি পারমিয়েবল, এটা মেমব্রেন আছে, ঠিক আছে, এটা মেমব্রেন আছে। তো তো এখানে যে সলভেন্ট বা যে মলিকিউল গুলো ট্রান্সফার হয়, চেঞ্জ হয়, এখানে কি প্রসেস হয়, হাই টু লোতে যায়, ঠিক আছে, হাই টু লোতে যায়। কেন, কারণ সেমি পারমিয়েবল মেমব্রেন। আর এখানে যে প্রসেসটা, এটা টোটালি ডিপেন্ড করে, এটা টোটালি ডিপেন্ড করে ম্যানুয়াল, ঠিক আছে। তো প্রেসারে, প্রেসার তো যেকোনো থেকে যায়, আমি উপর থেকে নিচে দিয়ে আনতে পারি, নিচে থেকে উপর দিয়ে আনতে, এখানে তো কোনো প্রবলেম নাই। তো এটা আল্ট্রাফিল্ট্রেশন, ডিফিউশন আর অসমোসিস, তিনটা মেথডেই কি হয়, হেমোডায়ালিসিস হয়। সবচেয়ে মোস্ট কমন কোনটা, এত পর্যন্ত ক্লিয়ার, কোনো কনফিউশন? দেখো এরকম কোশ্চেন সিএইচও লেভেলে জীবনও জিজ্ঞেস করে না, স্টোর রাখো, ঠিক আছে, নিজের ব্রেইনে, নিজের মেমোরিতে স্টোর রাখো। কোনো না কোনো এক্সামে এই কোশ্চেন কিন্তু মানে স্টেট লেভেলে খুব একটা বেশি আসে না, বাট সেন্ট্রাল লেভেলে শিওর জিজ্ঞেস করে, ঠিক আছে। তো এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখো যে ডিফিউশন কি, সেমি পারমিয়েবল, শুধুমাত্র ডিফিউশন এই স্টেজে হয় না, হেমোডায়ালিসিস হয় না, ঠিক আছে। ডিফিউশন আর অনেক পারপাস থাকে। তো মেইন জিনিসটা মনে রাখো যে ডিফিউশনে কি হয়, আল্ট্রাফিল্ট্রেশনে কি হয়, অসমোসিসে কি হয়, ক্লিয়ার। নেক্সট আসো রুট, সবচেয়ে ইম্পর্টেন্ট রুট। কোন রুটে করে জানো ডায়ালাইসিস, আর্টারি আর ভেন, ঠিক আছে। আর্টেরিওভেন্ট্রিকুলার ফিস্টুলা, আর্টেরিওভেন্ট্রিকুলার গ্রাফট, আর একটা সেন্ট্রাল লাইনে করে, সেন্ট্রাল লাইন, ঠিক আছে। এখানে জুগুলার ভেনে সেন্ট্রাল লাইন করা, তিনটা মেথডে করা, আর সবচেয়ে বেস্ট আর্টেরিওভেনাস ফিস্টুলা, ঠিক আছে। দেখো এখানে এটা কি, আর্টেরিওভেনাস গ্রাফট, ঠিক আছে। এটার নাম কি, আর্টেরিওভেনাস ফিস্টুলা, ঠিক আছে। আর্টেরিওভেনাস ফিস্টুলা বেস্ট, লিস্ট ইনফেকশন, লিস্ট থ্রম্বোসিস, ঠিক আছে। লঙ্গার ডিউরেশন, কতদিন, 4 to, তো বেস্ট কোনটা, এটাই কি গোল্ড স্ট্যান্ডার্ড, এটা কি গোল্ড স্ট্যান্ডার্ড, এটা কি মোস্ট। আচ্ছা এত পর্যন্ত কোনো প্রবলেম আছে আর্টেরিওভেনাস ফিস্টুলাতে? আচ্ছা দেখো কি হয়, এখানে মেকানিজমটা বোঝার ট্রাই করো। এখানে কি ব্লু কালার কি ভেন, আর রেড কালার হলো আর্টারি। দেখো এখানে কি হয়, এই যে আর্টারি আর ভেন, ঠিক আছে, এখানে কি করা থাকে, কানেক্ট করা থাকে, এই যে দেখো এখানে কানেক্ট করা থাকে, ঠিক আছে। এখানে আর্টারি আর ভেনে কি করা থাকে, কানেক্ট করা থাকে। একটা দিয়ে যে ওয়াশ প্রোডাক্ট মানে যে ব্লাডটা থাকে, একটা দিয়ে ব্লাড ডায়ালাইজারে আসে, হ্যাঁ, ফিল্টার করার পরে আরেকটা দিয়ে যায়, ঠিক আছে। ভেন দিয়ে আসে, আর্টারি দিয়ে
যায়, ঠিক আছে, বুঝা গেল? না এবার আর্টারি দিয়ে কি হয়, আর্টারি কি থাকে, অক্সিজেনেটেড ব্লাড থাকে, আর ভেনে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, ঠিক আছে। তো আর্টারি দিয়ে কি হয়, সার্কুলেট হয়, আর্টারি দিয়ে সার্কুলেট আর ভেন দিয়ে ব্লাডটা ডায়ালিসিসে আসে, আসার পরে এটা আর্টারি দিয়ে আবার ডিস্ট্রিবিউট হয়, ঠিক আছে। তো এটার নাম কি, আর্টেরিওভেনাস ফিস্টুলা, এটা সবচেয়ে বেস্ট। আর একটা কি থাকে, আর্টেরিওভেনাস ডাক্ট, একটা সিলিকন টিউব দিয়ে একটা ভেইন আর একটা আর্টারির সঙ্গে একটা সিলিকন টিউব, সিলিকন টিউব, হ্যাঁ। এখানে এই যে ভেইন আর আর্টারি না, একটার নাম কি রেডিয়াল আর্টারি, রেডিয়াল, আর একটা স্যাপালিক ভেইন, বুঝা গেল? যদি এক্সামে জিজ্ঞেস করে কি কি নাম, একটা নাম রেডিয়াল আর্টারি, আর একটা স্যাপালিক ভেইন, ঠিক আছে। দুটো কানেক্ট করার পরে, আর এখানে কি হয়, একটা ভেইন থেকে সিলিকন টিউব, ঠিক আছে, এটা উপরের দিকে থাকে সিলিকন টিউবটা, এই জন্য এটা খুব একটা বেস্ট প্রসেস না। তো যদি উপরের দিকে থাকে এটা ইনফেকশন হওয়ার চান্স থাকে না, ঠিক আছে, কারণ একটা সিলিকন টিউব মানে ডিরেক্টলি উপরের দিকে আসে, বাট ইনভেসিভ প্রসিডিউর, হ্যাঁ। তো এটা কি হাই সোর্স অফ ইনফেকশন, হ্যাঁ, ইনফেকশন, চান্সেস অফ থ্রম্বোসিস, ঠিক আছে। তো একটা দিয়ে ব্লাড আসে, আরেকটা দিয়ে ব্লাড ডায়ালাইসিসে যায়, পিউরিফাই হয়, বুঝা গেল? আর্টেরিওভেনাস গ্রাফট, আর্টেরিওভেনাস ফিস্টুলা, এটা কতদিন করে, 2 to 3 উইকস ম্যাক্সিমাম এই প্রসেস করা যায় একটা টিউব দিয়ে। আর এটার নাম কি, এটার নাম সেন্ট্রাল লাইন। আচ্ছা, ইমার্জেন্সিতে কিন্তু আমরা এটাই কাজে লাগাই, ঠিক আছে। কতদিন করি, নট মোর দেন 6 উইকস, বুঝা গেল? রুট সব ক্লিয়ার? এই যে রুট কলার হয় না, তার একটা প্যাটেন্সি চেক করতে লাগে, ঠিক না? তো আমরা প্যাটেন্সি কিভাবে চেক করি, একটা করি পালপেট আর একটা করি অসকালটেট, ঠিক আছে। প্যাটেন্সি আমরা কিভাবে চেক করি, প্যাটেন্সি, এই প্যাটেন্সি কিন্তু এক্সামে জিজ্ঞেস করে, ঠিক আছে। একটা কি অসকালটেট, আর একটা কি অসকালটেট। আচ্ছা, এরপরে কি আসে, এরপরে কি সি, ব্রুট সাউন্ড, কি সাউন্ড, ব্রুট সাউন্ড। আর পালপেট, থ্রিল মিন্স ভাইব্রেশন। তুমি যদি এই গ্রাফের উপরে তুমি যদি পালপেট করো, কি সাউন্ড শোনা যায়, থ্রিল সাউন্ড, থ্রিল মিন্স ভাইব্রেশন। আর অসকালটেট তুমি যদি স্টেপে যেয়ে চেক করো, কি সাউন্ড শোনা যায়, ব্রড সাউন্ড, ক্লিয়ার? তো আমরা প্যাটেন্সি কিভাবে চেক করি, এটি ভাবে অসকালটেট। আচ্ছা, মোস্ট কমন কমপ্লিকেশন after hemodialysis, কি hypotension, ক্লিয়ার? তো যদি হাইপোটেনশন থাকে তুমি কি হেমোডায়ালিসিস করবে, আরো তো হাইপোটেনশন হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো ডায়ালিসিস কিন্তু আমরা দুইটা স্টেপে করি, একটা হেমোডায়ালিসিস, হ্যাঁ, আর একটা পেরিটোনিয়াল ডায়ালিসিস, ঠিক আছে। তো পেরিটোনিয়াল ডায়ালিসিসে যে প্রসেসটা, তিনটা প্রসেস করা হয়, ঠিক আছে। পেরিটোনিয়াল ডায়ালিসিসটা একটু টাইম কনজিউমিং ম্যাটার। হ্যাঁ, প্রথমে কি করতে লাগে, যে ফ্লুইড থাকে এটা প্যাটের মধ্যে স্টোর করতে লাগে, এটা বলে ফিল। তারপরে ফিল করার পরে ডোয়েল মিন্স এটা 8 to 10 আওয়ার্স এই পেরিটোনিয়াল ক্যাভিটিতে থাকে, এটা বলে ডোয়েল। তারপরে ড্রেন মিন্স থাকার পরে এটা নেক্সট স্টেপে ড্রেন মিন্স উইদিন 20 to 30 মিনিটে এটা ড্রেন করা হয়, ঠিক আছে। হাইপোগ্লাইসেমিয়া হওয়ার হাই চান্স থাকে, ঠিক আছে, পেরিটোনিয়াল ডায়ালিসিস আর এটা হেমোডায়ালিসিস, ক্লিয়ার? আচ্ছা, কোন কনফিউশন আছে? পেরিটোনিয়াল ডায়ালিসিস একবার লিখে দিই, পেরিটোনিয়াল ডায়ালিসিস কি থাকে, ফিল, ডোয়েল,
ড্রেন, ঠিক আছে। ফিল 8 to 10 মিনিট, ফিল 8 to 10 আওয়ার্স ড্রেন, আর 20 to 30 মিনিট ড্রেন, ঠিক আছে। হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স ক্লিয়ার। তো যা যা আছে ডায়ালাইসিস রিলেটেড যা যা আছে সবকিছু কমপ্লিট। কারেক্ট আনসার বি, হাইপারটেনশন। ইজি না? কনসেপ্ট জানা থাকলে কোশ্চেন আনসার করা কিন্তু কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো এগুলা জিনিসগুলো বেসিক জিনিস এগুলো সবগুলো, ঠিক আছে। এটা তো ক্লিয়ার। নেক্সট হ্যাঁ, তো হোয়াট ইজ দ্য নর্মাল সাকশন টাইম ফর এন্ডোট্রাকিয়াল সাকশন, ঠিক আছে। প্রায় ধরো যদি 100টা এক্সাম হয়, 100টার মধ্যে এই কোশ্চেনটা, ঠিক আছে, 70 টাইমস এই কোশ্চেনটা এক্সামের কোশ্চেন, ঠিক আছে, সবচেয়ে কমন কোশ্চেন। হোয়াট ইজ দ্য নর্মাল সাকশন টাইম ফর এন্ডোট্রাকিয়াল টিউব? কারেক্ট আনসার কোনটা? হ্যাঁ, আর এই সব 70 টাইমসের মধ্যে প্রায় 80% স্টুডেন্টের আনসারই এটা, আর যেটা রং আনসার, ঠিক আছে, যেটা রং আনসার। তো এন্ডোট্রাকিয়াল সাকশনিং, তো সাকশন কিভাবে হয়, ঠিক আছে, আমি আর লেখা না। সাকশন, ঠিক আছে, এন্ডোট্রাকিয়াল সাকশন, এন্ডোট্রাকিয়াল সাকশন ট্রাকিওস্টমি টিউব থাকে, ঠিক আছে। ট্রাকিওস্টমি সাকশন করা হয়, এন্ডোট্রাকিয়াল সাকশন করা হয়। সাকশন করা তখনই করা হয় যখন ভিজিবল কোনো সিক্রেশন থাকে। যদি আমি দেখি যে ভিজিবল কোনো মিউকাস থাকে, ঠিক আছে, ভিজিবল সিক্রেশনের ক্ষেত্রে আমরা করি। পেশেন্টের যখন SpO2 ডাউন থাকে, ঠিক আছে, লেস দেন 90 থাকে, তখন আমরা সাকশন করি, ঠিক আছে, কারণ কোনো অবস্ট্রাকশন থাকলে পরে এয়ারওয়ে পাসেসে প্রবলেম হওয়ার চান্স থাকে, ঠিক আছে, তখন আমরা করি। পেশেন্টের যখন সাইনোসিস থাকে তখন করি। সাইনোসিস মানে কি, বডিতে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ বেশি থাকে, ঠিক আছে, তখন আমরা সাকশন করি। সাকশন করার আগে কি করতে লাগে, পেশেন্টকে হাইপার অক্সিজেনেট করতে লাগে 30 to 60 সেকেন্ড, হাইপার অক্সিজেন, ঠিক আছে। সাকশন করার আগে পেশেন্টের অক্সিজেন মার্ক দিয়ে 30 to 60 সেকেন্ড হাইপার অক্সিজেন, ঠিক আছে। তো SpO2 ফুল 100 করার পরে তারপরে কিন্তু আমি সাকশন, ভাই SpO2 আছে 95, তুমি যদি সাকশন করো তো আরো ডাউন হবে না, এট লিস্ট 100 করো, SpO2 টা 100 করো, তারপর সাকশন করো। আচ্ছা, সাকশনিং কি স্টেরাইল প্রসিডিউর না ক্লিন প্রসিডিউর? অ্যাসেপটিক টেকনিক, ঠিক আছে, অ্যাসেপটিক টেকনিক, স্টেরাইল প্রসিডিউর। সাকশন করার ক্ষেত্রে কিছু বেসিক জেনারেল ইনফরমেশন। সাকশন করার সময় পেশেন্টের পজিশন সেমিফলাস পজিশন, ঠিক আছে, সেমিফলাস পজিশন। সাকশন করার সময় পেশেন্টের ফুল অ্যাসিডি টেকনিক ফলো করতে হয়, ঠিক আছে। সাকশন করার সময় পেশেন্টের যে সাকশন ক্যাথেটার, ঠিক আছে, প্রথমে সাকশন ক্যাথেটার কিভাবে করে, রোটেটিং মুভমেন্টে প্রথমে ইনসার্ট করে, টিউব ইনসার্ট করে, যখন রেসিস্টেন্স আসে, টিউব ইনসার্ট করার পরে যখন রেসিস্টেন্স আসে তখন রোটেটিং মুভমেন্টে সাকশন করা হয়। ডাউন করার সময় সাকশন করা হয় না, রোটেটিং মুভমেন্টে যখন রিমুভ করা হয় তখন সাকশন করা হয়। সাকশনের টাইম 10 to 15 সেকেন্ড, ঠিক আছে, 10 to 15 সেকেন্ড। যখন অপশনে 10 দেওয়া থাকে, ফার্স্ট 10, ঠিক আছে, যদি না থাকে তখন 15, ঠিক আছে, 10 to 15 সেকেন্ড। আচ্ছা, এর থেকে যদি বেশি করা হয় তখন কি হয়, ব্রেডি কার্ডিয়া। কারণ কি, ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন, মোস্ট ডিস্ট্রিবিউটিভ নার্ভ ভ্যাগাস নার্ভ, পুরো বডিতে ভ্যাগাস নার্ভ আছে। তো ভ্যাগাস নার্ভ যদি স্টিমুলেট হয় কি হয়, ব্রেডিকার্ডিয়া হওয়ার চান্স থাকে, SpO2 ডাউন হওয়ার চান্স থাকে। তো এই জন্য ম্যাক্সিমাম 10 to 15 সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, তো এটা কি, দুইটা সাকশন মেশিন আছে, একটা পোর্টেবল, এটা কি পোর্টেবল, আর এটা ওয়াল সাকশন। আমরা দেখি হসপিটালে যখন আমরা যাই তখন আমরা দেখি তো সাকশন, যে প্রেসার অ্যাডাল্ট, চিলড্রেন, ইনফ্যান্ট, নিউবর্ন। আচ্ছা, কত থাকা দরকার? অ্যাডাল্টের কত থাকা দরকার? 100 to
120 রাখা যায়, ম্যাক্সিমাম 150, ঠিক আছে। 120 যা 130 এগুলো কোনো অসুবিধা নেই, বাট আমি ম্যাক্সিমাম 150 mm অফ HG, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি যদি 120 রাখি 150 রাখি কোনো অসুবিধা নাই, ঠিক আছে। 150 চিলড্রেনের 82 120 কোনো অসুবিধা নেই, 100 ও রাখতে পারি, অসুবিধা নেই। এটার ভিতরে, হ্যাঁ। ইনফ্যান্টের 62 80, নিউবর্ন 42, পোর্টেবল কত? পোর্টেবল 10 to 15, 5 to 10, infant 10 to 15, 10 to 15, 5 to 10, 3 to 5, ঠিক আছে, 3 to 5, infant newborn 3 to 5, ঠিক আছে, 10 to 15, 5 to 10, 3 to 5, ঠিক আছে, infant newborn 3 to 5 mm HG, বুঝা গেল? আমরা এতটুকু পেয়েছি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কিন্তু এটা, হ্যাঁ, যদি এক্সামে আসে 100 to 120 স্ট্যান্ডার্ড, ঠিক আছে, বাট আমি ম্যাক্সিমাম 150 পর্যন্ত আমি সেট করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ক্লিয়ার? সেকশন ভাষা থেকে কোশ্চেন থাকে। নেক্সট, আইডেন্টিফাই দ্য ইমেজ সেমি পাউলাস পজিশন, হাই পাউলাস পজিশন, লো পাউলাস, পাউলাস পজিশন। কোনটা? তো একটা থাকে লো পাউলাস, একটা থাকে সেমি পাউলাস, একটা থাকে পাউলাস, একটা থাকে হাই পাউলাস, আর একটা থাকে মডিফাইড পাউলাস। এত কিছুই থাকে। পাউলাস পজিশন কত? 10 to 15, 15 to 30, 30 to 45, 30 to 45, একটা জায়গার মধ্যে 15 to 30, 15 to 30, 30 to 45, 45 to 60, 60 to 90, আর এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড কোনটা? স্ট্যান্ডার্ড এটা, স্ট্যান্ডার্ড কোনটা? মোবাইল টিপো কোনটা দেয়া? পাউলাস পজিশন এটা না, বসা না, পাউলাস পজিশন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড, বুঝা গেল? তো এটা কোনটা? এটা কোন পজিশন? পাউলাস পজিশন। ক্লিয়ার? এটার অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল 45, ঠিক আছে, 45 to 60, ক্লিয়ার? বাস এখানে আছে 15 to 30, 30 to 35, সেমি পাউলাস, স্ট্যান্ডার্ড পজিশন 45 to 60, হাই পাউলাস 60 to 90, এটাই মডিফাইড হাই পাউলাস পজিশন, অর্থোপেডিক পজিশন 90 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট, assertion and reasoning, বলো। assertion, rings of cartilage are present in the throat, জানি আমরা। reason, this ensure that the air passage does not collapse. Both A and R are true. R is a correct explanation of A. Both A and R are true. R is not correct explanation of A. A to R false. A false, R true. Assertion and reasoning. Try করো। থাকে তো এমন কিছু, তো এগুলোর নাম কি? কার্টিলেজ, সি শেপ, হায়ালিন কার্টিলেজ,
কয়টা থাকে 16 টু, ঠিক আছে, এখান থেকে কয়টা থাকে 16 টু 20 সি শেপ হাইলিন কার্টিলেজ, ঠিক আছে। তো কোশ্চেন কি আছে, রিংস অফ কার্টিলেজ আর প্রেজেন্ট ইন দ্য থ্রোট, তো এটা কি থাকে তো না, তো এটা তো কারেক্ট, কারেক্ট তো না। দিস এনশিওর দ্যাট দ্য এয়ার পাসেস ডাজ নট কোলাপস, তো এটা যদি কোলাপস থাকে, এটা যদি ন্যারো থাকে, কোলাপস হওয়ার চান্স থাকে, রেসপিরেটরি কোলাপস হওয়ার চান্স থাকে, তো এটা তো কারেক্ট, কারেক্ট না। তো কারেক্ট आंसर এ। এই কোশ্চেনগুলোতে কি বেশি অসুবিধা হয়, কনফিউশন থাকে না। নেক্সট কোশ্চেন চেঞ্জ, কোশ্চেনের সিস্টেম চেঞ্জ, কত সুন্দর আগে প্রশ্নটা, কত সুন্দর কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ, ঠিক আছে, সেই আগের মতো পুরানো সিস্টেমে ট্রেডিশন সিস্টেমে কোশ্চেন করো আর আনসার করো না, চেঞ্জ ট্রাই করো। ফাইন্ড দ্য ইনকারেক্ট ইমেজ, সবগুলা কারেক্ট, একটা ইনকারেক্ট, একটু ফাইন্ড আউট করাটা ডিফিকাল্ট যদি জানা না থাকে। পেনরোজ ডে, মেগেলস কনসেপ্ট, আইজেল এয়ারওয়ে, স্যাংস্টাগেন ব্ল্যাকমোর টিউব। করো করো, যেগুলো কারেক্ট আছে যেগুলো আগে কনফার্ম করো। বি ডি কারেক্ট, বি ডি কারেক্ট, আচ্ছা বি আর ডি কারেক্ট, বাকি দুইটা কোনটা, এই নাম্বারটা আচ্ছা বাকিরা বলো, বাকিরা রেসপন্স করো। যারা ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স ভালো স্ট্রং তারাই কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এগুলো সবগুলো ক্লিনিক্যাল কোশ্চেন। মেগেলস কনসেপ্ট, পেনরোজ, আইজেল, স্যাংস্টাগেন ব্ল্যাকমোর টিউব, ঠিক আছে। তো ঠিক আছে, বি আর ডি কারেক্ট, স্যাংস্টাগেন ব্ল্যাকমোর টিউব। আরেকটা থাকে মডিফাইড, এটা ট্রিনুমেন থাকে, ট্রিনুমেন। আরেকটা থাকে মডিফাইড স্যাংস্টাগেন ব্ল্যাকমোর টিউব, এটার নামে কি মিনেসোটা, ঠিক আছে। ইসোফেজিয়াল ভ্যারাইসিস, ইসোফেজিয়াল ভ্যারাইসিসে ইউজ করা হয়, বা ইসোফেজিয়াল সিক্রেশন, গ্যাস্ট্রিক সিক্রেশন কালেকশনে আমরা এই টিউবটা ইউজ করি, কোনটা, স্যাংস্টাগেন ব্ল্যাকমোর টিউব। এখন স্যাংস্টাগেন ইউজ করা না, এখন মডিফাইড মানে মিনেসোটাটা ইউজ করা হয়। আরেকটা কোনটা কারেক্ট, মেগেলস ফার্স্টার। মেগেলস ফার্স্টারটা ইউজ করা হয় তখনই যখন অবস্ট্রাক্টেড ইটি ইন্টুবেশন, অবস্ট্রাক্টেড রাইজ টিউব ইন্টুবেশন। আমি রাইজ টিউব ইনসার্ট করার সময় যদি রাইজ টিউব যদি কয়েল হয়, ঠিক আছে, যদি ওরাল ক্যাভিটি আছে, তখন সেক্ষেত্রে আমরা মেগেলস ফার্স্টার ইউজ করি, ঠিক আছে। তো বি আর ডি তো কারেক্ট, প্রবলেম কি এ আর সি এর মধ্যে, ঠিক আছে। তো দেখো ব্রেন ইউজ করো, দুইটা তো কারেক্ট, আটটার মধ্যে ব্রেন ইউজ করো। এখানে কি লেখা আছে, তো ড্রেন করতে গেলে কি লাগে, ড্রেন লাগে তো, মানে পাইপ লাগে তো, এখানে তো পাইপ এতো, এটা 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 কনফিউশন কি আছে, এটা তো কারেক্ট। প্রবলেমটা কোন জায়গায়, আইজেল, আইজেল এয়ারওয়ে। এয়ারওয়ে কিন্তু অনেক ধরনের এয়ারওয়ে থাকে, সুপ্রাগ্লটিক এয়ারওয়ে থাকে, ইনফ্রাগ্লটিক এয়ারওয়ে থাকে, ঠিক আছে। তো এটা কি আইজেল এয়ারওয়ে, হ্যাঁ এটা আইজেল এয়ারওয়ে না, এয়ারওয়েটার নাম কি লেরিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে, লেরিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে, ঠিক আছে। এখানে কি থাকে, এটা কি কাপ থাকে, তো কাপ থাকে, কাপ প্রেজেন্ট, আর এখানে কিন্তু সেম টু সেম, বাট এখানে শুধু এই কাপ অ্যাবসেন্ট থাকে, কাপ, ঠিক আছে। কাপ একটার মধ্যে যে কাপটা থাকে এটা অ্যাবসেন্ট থাকে, কোনটাতে, আইজেল এয়ারওয়ে। আর এলএমএ, এলএমএ সবচেয়ে মোস্ট কমন, এলএমএ মধ্যে অনেকগুলো থাকে, এলএমএ ক্লাসিকটা সবচেয়ে কমন, এলএমএ ক্লাসিক। এলএমএ থাকে ফার্স্ট টেক, এলএমএ থাকে প্রোসিল, ঠিক আছে, অনেকগুলো থাকে, এর মধ্যে সবচেয়ে কমন এলএমএ ক্লাসিক, মোস্ট কমন, ঠিক আছে। সেম এয়ারওয়ে থাকে, তাহলে কি হয়, ডাইরেক্টলি ইনসার্ট করা হয়, ঠিক আছে, ওরাল ক্যাভিটিতে ডাইরেক্টলি ইনসার্ট করা হয়, ঠিক আছে, ট্রাকিয়া পর্যন্ত। ক্লিয়ার? তিনটা কোশ্চেন ডিফারেন্ট কোশ্চেন, হ্যাঁ তিনটা কোশ্চেনের সিস্টেম সব আলাদা আলাদা। এখানে এক্সামে বেশিরভাগ এমন টাইপের কোশ্চেন থাকে যাতে টাইমটা বেশি লাগে, এক্সামিনার চাই তোমার টাইম যাতে বেশি লাগে, তুমি যাতে কম আনসার করো, ঠিক না। কি আছে
ডিজিজ ডায়াগনোসিস মাইস্থেনিয়া গ্রেভিস, পার্কিনসন্স ডিজিজ, গুলিয়ান-বেরি সিনড্রোম ডিজিজ, amyotrophic lateral sclerosis. Clinical diagnosis, electromyography, single fiber electromyography, nerve conduction studies. তোমার এই জিনিসগুলো জানার আগে তোমার ডিজিজগুলো আগে ক্লিয়ার আছে, ঠিক আছে? কি আছে? মাইস্থেনিয়া গ্রেভিস। মাইস্থেনিয়া গ্রেভিস কি? মাইস্থেনিয়া গ্রেভিস autoimmune nerve neuromuscle ডিজিজ। এখানে কি হয় যে আমরা জানি নিউরন মনে আছে, নিউরন, ঠিক আছে? নিউরন, এটা কি নিউরন? এটা কি ডেনড্রাইট? এটা ডেনড্রাইট। নিউক্লিয়াস, এখানে কি থাকে? মাইলিন শিট থাকে। ভিতরে কি থাকে? সোয়ান সেল থাকে। এখানে কি থাকে? সোয়ান সেল থাকে, ঠিক আছে? থাকে তো। তো কভারটা কি? কভারটা কি? মাইলিন শিট। এর ভিতরে কি থাকে? সোয়ান সেল। আর এই স্পেসটা কি? নোড অফ রেনবি। আর এখানে কি থাকে? অ্যাকশন টার্মিনাল, ঠিক আছে? দেখো কনসেপ্টটা বোঝার ট্রাই করো। এটা কি? নরমাল নিউরন, ঠিক আছে? তো নিউরনের কি ইনফরমেশন ট্রান্সফার করে, ঠিক আছে? মাইস্থেনিয়া গ্রেভিসে কি হয়? নিউরন মিন্স নিউরন আর মাসেল, ঠিক আছে? তো তোমার বডিতে যদি হিট লাগে, এটা কি মোটর মুভমেন্ট মানে মাসকুলার মুভমেন্টটা কখন হয়? যখন তোমার নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে। তোমার নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভ থাকে তখন তোমার মাসকুলার মুভমেন্ট হয় না। তোমার যদি নিউরন যদি ডিফেক্টিভ থাকে, তোমার নিউরন যদি নন ফাংশনাল স্টেজে থাকে, তোমার মুভমেন্ট কি থাকে না তো। তো এখানে কি হয়? নিউরন আর মাসেলের মধ্যে কানেকশনটা কি হয়? বোঝা গেল? কানেকশনটা কমিউনিকেশন গ্যাপ থাকে, ঠিক আছে? তো গ্যাপ থাকার জন্য ইনফরমেশন তো আসে, ইনফরমেশন তো ঠিকঠাকই আসে, বাট এখানে যে মাসেল আছে এই মাসেলের মধ্যে আর ইনফরমেশন যায় না। তো তোমার বডিতে হিট তো লাগে, বাট তোমার মাসকুলার মুভমেন্ট অ্যাবসেন্ট। বুঝা গেল? তো এটার নাম কি? মাইস্থেনিয়া গ্রেভিস। তো মাইস্থেনিয়া গ্রেভিসে কি হয়? ড্রয়িং অফ স্যালাইভা, ঠিক আছে? ফেসিয়াল ড্রয়িং, ঠিক আছে? এক সাইডে ফেস যেদিকে অ্যাবসেন্ট থাকে একদিকে ফেস ডাউন হয়ে যায়, ঠিক আছে? তারপরে স্যালাইভেশন হয়, ঠিক আছে? তো এগুলাই কি হয়? সবগুলা বডিতে চেঞ্জ হয়, কারণ তার নিউরন আর মাসেলের মধ্যে কানেকশন প্রবলেম, ঠিক আছে? তো আমরা মায়োগ্রাফি মিন্স মাসেল রিলেটেড কোন স্টাডি যখন আমরা করি তখন এটার নাম কি? মায়োগ্রাফি, ঠিক আছে? তো এখানে দুইটা মায়োগ্রাফি আছে। মায়োগ্রাফি মিন্স মাসেল রিলেটেড, সিঙ্গেল ফাইবার মায়োগ্রাফি আর ইলেকট্রোমায়োগ্রাফি, ঠিক আছে? এই অপশনে কারেক্ট আনসার বি বা সি এর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? পরে আসি। হ্যাঁ, পার্কিনসন্স ডিজিজটা কি? ডিউ টু ইমব্যালেন্স অফ নিউরোকেমিক্যাল, কোনটা? ডোপামিন ইমব্যালেন্স। পার্কিনসন্স ডিজিজে কি হয়? পেইন রোলিং ট্রেমার, ঠিক আছে? এমন ভাবে থাকে, পেইন রোলিং ট্রেমার থাকে, ঠিক আছে? রিজিডিটি থাকে, মাসল স্পাজম থাকে। কি থাকে? পেইন রোলিং ট্রেমার, রিজিডিটি, মাসল স্পাজম, ঠিক আছে? পার্কিনসন্স ডিজিজ। তো সেই ক্ষেত্রে আমি কোন লোক যদি এভাবে আসে তো আমি ক্লিনিক্যালি ডায়াগনোজ করতে পারি। ক্লিনিক্যালি ডায়াগনোজ করা যায় তো না? নেক্সট, গুলিয়ান-বেরি সিনড্রোম, খুব ইন্টারেস্টিং টপিক। গুলিয়ান-বেরি সিনড্রোম আর মাল্টিপল স্ক্লেরোসিস কি হয়? একটু আগে যে আমি নিউরন দেখালাম, নিউরনের মধ্যে কি থাকে? মাইলিন শিট, ডিমাইলিনেশন অফ মাইলিন শিট, ঠিক আছে? এই যে মাইলিন শিটটা থাকে, মাইলিন শিটে কি হয়? ডিমাইলিনেশন হয়, ঠিক আছে? তো এটা কি? এটা হেলদি, এটা এফেক্টেড, ঠিক আছে? এটা হেলদি তো, এটার মধ্যে ঠিকঠাক আছে, বাট এটার মধ্যে কি হয়? ডিমাইলিনেশন কি হয়? ডিমাইলিনেশন, যে মাইলিন শিটটা থাকে এটা নষ্ট হয়, ঠিক আছে? তো যখন নষ্ট হয়
এটার নাম কি গুলিয়ান-বেরি সিনড্রোম। ইন্টারেস্টিং, বুঝার ট্রাই করুন। গুলিয়ান-বেরি সিনড্রোম কি হয়? অ্যাসেন্ডিং প্যারালাইসিস, ঠিক আছে, নিচের থেকে পেরিফেরি থেকে উপরের দিকে আসে, অ্যাসেন্ডিং প্যারালাইসিস, অ্যাসেন্ডিং প্যারালাইসিস, অ্যাসেন্ডিং প্যারালাইসিস। আর মাল্টিপল স্ক্লেরোসিসে কি হয়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্ট করে, ডিসেন্ডিং প্যারালাইসিস, উপর থেকে নিচের দিকে আসে। আর গুলিয়ান-বেরি সিনড্রোমে নিচের থেকে উপর দিকে যায়, এটার নাম কি? অ্যাসেন্ডিং প্যারালাইসিস, একটা আরেকটার অপোজিট, ঠিক আছে। গুলিয়ান-বেরি সিনড্রোম ইজ পেরিফেরাল, অ্যাসেন্ডিং প্যারালাইসিস। আর গুলিয়ান-বেরি মাল্টিপল স্ক্লেরোসিস উপর থেকে নিচের দিকে যায়, ডিসেন্ডিং প্যারালাইসিস। গুলিয়ান-বেরি সিনড্রোম কিন্তু রিকভার হয়, বাট মাল্টিপল স্ক্লেরোসিস কিন্তু রিকভার হয় না, ঠিক আছে। এটা উইদিন 12 উইকস এর মধ্যে রিকভার হয়, ঠিক আছে। এটা নিচে থেকে উপরের দিকে আসে, ঠিক এতটুকু পর্যন্ত আসে, ঠিক ডায়াফ্রামের নিচে পর্যন্ত, ঠিক আছে। ঠিক ডায়াফ্রামের কাছে যখন আসে তখন ব্রিথিং ডিফিকাল্টি হয়, ঠিক আছে, মাসল ক্র্যাম্প হয়, পেইন হয়, তারপরে রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকে, যেহেতু ডিমাইলিনেশন হয়, ঠিক আছে, রিফ্লেক্স সিস্টেম অ্যাবসেন্ট থাকে। যদি মশা কামড় দিলে বা হাত মানে যদি হিট লাগে, রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। অ্যামাইলোট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, এখানের মধ্যে সেম হয়, এই দুটোটা কম্বিনেশন, গুলিয়ান-বেরি সিনড্রোম আর মাল্টিপল স্ক্লেরোসিস এর কম্বিনেশনে কি অ্যামাইলোট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। এখানের মধ্যে কি হয়? সেম হয়, উপর থেকে যায় নিচের থেকেও যায়, ডিমাইলিনেশন হয়। কোনটা? মাইলিন শীটে ডিমাইলিনেশন হয়। যখন ডিমাইলিনেশন হয় তখন তার নিউরনের সঙ্গে মাসেল, নিউরোমাসকুলার ডিস্টারবেন্সেস হয়, নিউরোমাসকুলার ডিসকানেকশন হয়, ঠিক আছে। বুঝা গেল মাল্টিপল স্ক্লেরোসিস। তো মাইস্থেনিয়া গ্রেভিস আমরা টেস্ট করি, সিঙ্গেল ফাইবার টেস্ট, পারকিনসন্স ক্লিনিক্যাল ডায়াগনোসিস, গুলিয়ান-বেরি সিনড্রোম নার্ভ কন্ডাকশন টেস্ট, কারণ নিউরো প্রবলেম, অ্যামাইলোট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, ইলেকট্রিক্যাল। ক্লিয়ার? দেখো যদি ডিজিজ কন্ডিশন যদি না জানা থাকে এই কোশ্চেনগুলো সলভ করাটা একটু টাফ, ঠিক আছে। তো কারেক্ট आंसर কোনটা? বি। নেক্সট full form of care, careful aseptic record and balance, cooperative for assistance and relief everywhere, cooperation for assistance and relief everywhere, cooperative for assistance and relief everywhere, care. full answer to come up yes B का तो wrong है और B ऐसा ना ऐसा तो करेक्ट आंसर ना। तो क्या था कि एक तो बुझा ट्राई करो। It is a major international humanitarian NGO founded in 1945. Initially started as a care package program to deliver food relief to the people. First এটা start করে food delivery there, relief to people in Europe after World War II. Today care work in over 100 countries focusing on disaster relief, humanitarian aid, healthcare, nutrition, education, poverty eradication and women empowerment. First start করে শুধু food delivery there, but এখন সবগুলাই সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে। টোটালি এনজিও 1945 এ স্টার্ট হয়। ক্লিয়ার? ক্লাস কন্টেন্ট এতটুকুই। এবার একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করি, না? কি না? সিস্টিক ফাইব্রোসিস। কি হয় সিস্টিক ফাইব্রোসিস এর মধ্যে? অটোসোমাল রিসেসিভ ইনহেরিটেন্ট ডিসঅর্ডার। কি? অটোসোমাল রিসেসিভ ইনহেরিটেন্ট। দেখো এত বড় টার্ম মুখস্থ করা যাওয়ার কোনো উপায় নেই, না মুখস্থ করার দরকার নেই, সিস্টেমটা বুঝো। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার কি? ধরো এটাকে
ফাদার, এটাকে মাদার, ফাদার মাদার, বাট দুজনে কি ক্যারিয়ার, দুজনে কি ক্যারিয়ার, ক্যারিয়ার মাদার, ক্যারিয়ার ফাদার। ক্লিয়ার দেরি আছে, এখন কমপ্লিট হয়নি। এখানে কি হয়, তার মানে কি এটা x y, এখানে x x। দেখো এখানে কি হয়, মা যদি ক্যারিয়ার থাকে, মানে ফাদার যদি সিস্টিক ফাইব্রোসিস ক্যারিয়ার থাকে, মানে তার জিনের মধ্যে যদি সিস্টিক ফাইব্রোসিস থাকে ক্যারিয়ার জিনিসটা কেন পরে আসে, আর মা যদি সেম থাকে তখন তার বাচ্চার রেজাল্টটা কেমন হয়, ঠিক আছে? বাচ্চা তার একসঙ্গে চারটা হয় না, তো বাচ্চার রেজাল্টে কি হয়, এখানে থাকে 50% চান্স থাকে কি থাকে 50% চান্স কি থাকে ক্যারিয়ার থাকে, ঠিক আছে? আর 25% চান্স কি থাকে এফেক্টেড চাইল্ড থাকে, সে ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক। আর 25% চান্স থাকে কি, এতটুকু পর্যন্ত বোঝা গেল না? অটোসোমাল রিসেসিভ। অটোসোমাল রিসেসিভ কথাটা মানে এটাই যে বাবা যদি ক্যারিয়ার থাকে, ক্যারিয়ার মানে বাবার তার জিনের মধ্যে, ঠিক আছে, বাবার কোনো প্রবলেম নাই, সিস্টিক ফাইব্রোসিসে বাবার কোনো প্রবলেম নাই, বাট তার জিনের মধ্যে ক্যারিয়ার থাকে। ক্যারিয়ার মিন্স ফ্লো করে, ফরওয়ার্ড মুভমেন্ট হয়। আমি হেলদি, বাট আমার নেক্সট জেনারেশনের মধ্যে সিস্টিক ফাইব্রোসিস হওয়ার চান্স থাকে, কারণ কি আমার জিনের মধ্যে সিস্টিক ফাইব্রোসিসের এফেক্টেড জিন আছে। মা যদি সেম থাকে তখন তার বাচ্চার রেজাল্ট গুলো কেমন হয়, 25% চান্স থাকে বাচ্চা একদমই হেলদি, বাকি 50% চান্স থাকে ছেলে হোক আর মেয়ে হোক ক্যারিয়ার হওয়ার চান্স থাকে। ক্যারিয়ার যখন হয় কোনো প্রবলেম নেই, বাট তার নেক্সট জেনারেশনে বাচ্চারা এমন রেজাল্ট হওয়ার চান্স থাকে। হেলদি 20%, 25%, বাকি 50%, 25% কিন্তু এফেক্টেড আর ক্যারিয়ার হওয়ার চান্স থাকে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? মানে ফাদার যদি ক্যারিয়ার হয়, হ্যাঁ। মাদার যদি নরমাল হয়, ক্যারিয়ার দুজন ক্যারিয়ার, হ্যাঁ দুজন ক্যারিয়ার ক্ষেত্রে 50% চান্সেস থাকবো, মানে যে চাইল্ড হবে তারাও ক্যারিয়ার হয়। হ্যাঁ ক্যারিয়ার হওয়ার, তারা কিন্তু কিছু হয় না। এখানে এই বাচ্চাগুলো কিন্তু কিছু হয় না, এরা যখন মা বাবা হয় এরা কিন্তু কিছু হয় না, এরা নেক্সট জেনারেশনের মধ্যে এই চান্সটা এটা হওয়ার চান্স থাকে। বোঝা গেল? বোঝা গেল তো? সিম্পল জিনিস, ঠিক আছে? বাকি এখানে তুমি স্টোরি সাজাতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে স্টোরি মানে এখান থেকে একটা x আর এখান থেকে একটা x, তো এটা কি ফিমেল, এখান থেকে একটা y আর এখান থেকে একটা x, তো মেল। এখান থেকে একটা x, এখান থেকে একটা x, এখান থেকে একটা x, এখান থেকে একটা x, ঠিক আছে? এটা মানে গল্প সাজানো, মেইন ব্যাপারটা এটাই। বোঝা গেল? ঠিক আছে? স্যার অটোনোমাল রিসিভ ইনহেরিটেড মানে মা বাবা যদি দুজন ক্যারিয়ার হয় তাহলে তারা চাইল্ড ক্যারিয়ার হবে 50% চান্স, বাট তার পরের জেনারেশনে ক্যারিয়ার হচ্ছে না 50%, 25% হেলদি হওয়ার চান্স থাকে, 25% এফেক্টেড। স্যার ডমিনেন্ট
ডোমিনেন্টের পরে আছে, ঠিক আছে। সিস্টিক ফাইব্রোসিসটা রিসেসিভ, ঠিক আছে, ডোমিনেন্টের পরে আছে, ঠিক আছে। তো রিসেসিভটা ক্লিয়ার তো সবাই ক্লিয়ার? তো দেখো সিস্টিক ফাইব্রোসিসের মধ্যে কি হয়, এটা একটা ইনহেরিটেড ডিজিজ, মানে যদি জেনারেশন থাকে নেক্সট জেনারেশনে রান হওয়ার চান্স এত পার্সেন্টেজ থাকে, 50-25 এরকম চান্স থাকে নেক্সট জেনারেশনে। কারণ কি রিসিভ করে, ঠিক আছে। রিসিভ মিন্স নেক্সট জেনারেশনে রিসিভ করে। আমার যদি থাকে নেক্সট জেনারেশনে সে রিসিভ করে, কার থেকে রিসিভ করে? বাই ফাদার নয় মাদার। এই জন্য এটার নাম কি? অটোসোমাল রিসেসিভ, ঠিক আছে। অটোমেটিক্যালি এটা রিসিভ হয় নেক্সট জেনারেশনের মধ্যে, ক্লিয়ার? আচ্ছা, এই সিস্টিক ফাইব্রোসিসের মধ্যে কি হয়, বডির 4টা মেজর অর্গান কি বডি ফ্লুইড, thick and sticky fluid na mucus, body is mucus, thick and sticky। আচ্ছা, তোমার খাওয়ার সময়, ঠিক আছে, কি হয়, অটোমেটিক স্যালাইভেশন হয়, এটাকে কি বলে, স্যাটাইজেশন, ঠিক আছে। ম্যাক্সিমাম 10 মিনিট থাকে। তুমি যখন খাওয়ার পর স্যাটাইজেশনটা ম্যাক্সিমাম 10 মিনিট থাকে। 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে আমরা খাওয়া খাই। খাওয়া যদি আধা ঘন্টা নিয়ে খায়, খাওয়াটা ঢুকে না, মানে খাওয়ার হয় না, কারণ কি স্যাটাইজেশনটা বন্ধ হয়ে যায়। তো আমরা যখন খাবার খাই অটোমেটিক্যালি কি হয়, স্যালাইভেশন হয়। হয়তো আইভেন প্যাভলভের এক্সপেরিমেন্ট মনে আসছে, ডগ এক্সপেরিমেন্ট। তো কি হয়, স্যালাইভেশন হয়, এটা নর্মাল প্রসেস। তুমি চিন্তা করো যদি স্যালাইভেশন যদি না হয়, যদি স্যালাইভাটা যদি ঠিক হয়ে যায়, যদি স্টিকি হয়ে যায়, তখন কি হয়, তুমি যা খাওয়ার পাও খাওয়াটা কি ভিতরে যায়? তোমার রেসপিরেশন এখন নর্মাল আছে, ঠিক আছে, তোমার রেসপিরেশন এখন নর্মাল আছে। তোমার এই যে রেসপিরেশনটা যদি অ্যালভিওলাসের মধ্যে বা ট্রাকিয়ার মধ্যে যে মিউকাসটা লাগে, মিউকাস যদি ঠিক হয়, কি হয়, মিউকাস যদি ঠিক হয়, তোমার যে এয়ার এক্সচেঞ্জে প্রবলেম হয়, ঠিক আছে, সিভিয়ার ব্রিথিং ডিফিকাল্টি হয়, ঠিক আছে। তোমার বডিতে, ঠিক আছে, সোয়েটিং হয়, নর্মাল প্রসেস। তোমার বডি যদি সোয়েটিং এ বন্ধ হয়ে যায়, তোমার বডিতে ফুল যদি সোয়েটিং বন্ধ হয়ে যায়, ভীষণ ডিফিকাল্ট। রেসপিরেটরি সিস্টেমে কি হয়, যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, স্পার্ম মোটাইল থাকে, স্পার্ম ফরওয়ার্ড মুভমেন্ট করে, বাট ওইখানে মিউকাসে যদি স্টিকি থাকে, খুব ঠিক থাকে, মোটিলিটি হয় না। তাহলে সিস্টিক ফাইব্রোসিসের মধ্যে বডির যে মিউকাস থাকে টোটালি ঠিক থাকে, ঠিক আছে। কোন কোন সিস্টেম থাকে, রেসপিরেটরি সিস্টেম, ইন্টিগুমেন্টারি সিস্টেম, জিআই সিস্টেম, আর এটা রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে। কোন কোন সিস্টেম, রেসপিরেটরি, জিআই, ইন্টিগুমেন্টারি, আর এটা কোনটা, রিপ্রোডাক্টিভ। বুঝা গেল, ঠিক আছে। তো দেখো কতটা ডেঞ্জারাস, যে বাচ্চাগুলো থাকে এগুলো লাইফ টাইম এরকমই থাকে, ঠিক আছে, রিকভার হয় না বাচ্চাগুলো। তো কি করতে লাগে, ওই খাওয়ার আগে তখন আর্টিফিশিয়াল এনজাইম দিতে লাগে, মানে আর্টিফিশিয়াল মিউকাস দিতে লাগে, ঠিক আছে। খাওয়ার আধা ঘন্টা আগে আর্টিফিশিয়াল মিউকাস দিতে লাগে, ঠিক আছে। যখন খাওয়ার খায় তখন যতটুকু বেশি পরিমাণে খাওয়া খায় অতটুকু খেতে লাগে, ঠিক আছে, কারণ বারবার এটা দেওয়াটা ইম্পসিবল। তো ভীষণ ডিফিকাল্ট, যারা এই বাচ্চাগুলা মানে সিস্টিক ফাইব্রোসিস বাচ্চাগুলো যারা সাফার করে, ভীষণ ডিফিকাল্ট, ঠিক আছে। বোঝা গেল সিস্টিক ফাইব্রোসিস। ট্রিটমেন্ট ওইটাই ডিপেন্ড করে কোন সিস্টেমের উপরে, তার উপর ডিপেন্ড করে, ক্লিয়ার। অর্গান কি প্রত্যেকটা সিস্টেমের অর্গান কি সবটি অর্গানে কি ইনভলভ থাকে? না, যে কোনো সিস্টেম ইনভলভ থাকতে হবে, এমন না যে সব সিস্টেমে, মানে যে কোনো সিস্টেমের মানে অর্গানগুলো যেমন থাকে, যেমন জিআই হ্যাঁ, জিআই যদি থাকে তখন প্যানক্রিয়াটিক জুইস সিক্রেট হয় না, ঠিক আছে। জিআই যদি থাকে তখন প্যানক্রিয়াটিক জুইস সিক্রেট হয় না, ঠিক আছে। অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, তো যদি সিক্রেট না হয় তখন যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো ডাইজেস্ট হয় না, ঠিক আছে না। তো যে কোনো সিস্টেমে ইনভলভ থাকতে পারে, একসঙ্গে তিনটা মানে চারটা থাকতে পারে, নাও থাকতে পারে।
নেক্সট কি কোশ্চেন, হোমোলোগাস আর হেটারোলোগাস। হোমোজাইগাস, এটা তো না, হোমোজাইগাস হেটারোজাইগাস না? আচ্ছা, তো হোমো আর হেটেরো, হোমো মানে কি, সেম না ডিফারেন্ট? সেম। হ্যাঁ সেম, আর এটা ডিফারেন্ট। ঠিক আছে, এতটুকুর মধ্যে কোশ্চেন আনসার সলভ। হোমোলোগাসে কি হয়, সেম থাকে, যা হয় সব সেম সেম হয়, আর হেটারের মধ্যে ঠিক তার অপোজিট হয়। ঠিক আছে, সেম সেম হয় না, মানে সোজা কথা সেম সেম হয় না। তো বডিতে কি থাকে, জিন থাকে, তো ডিএনএ থাকে, তো জিন থাকে। ঠিক আছে, তো জিন জিন যেটা জিনটা ফর্ম, এই যে প্যানটা তার নিচে কোনো ম্যাটেরিয়াল দিয়ে তো ফর্ম করা হয় না, তো জিনটা ফর্ম হয় কি দিয়ে, এলএনস, কি দিয়ে, এলএনস, একটা মেল একটা ফিমেল থেকে যায়। ঠিক আছে, বুঝা গেল? তো যে কোনো কিছু ফর্মেশন হয় কোনো না কোনো কিছু প্রোডাক্ট থেকে, কোনো না কিছু ম্যাটেরিয়ালস থেকে তো হয় না, তো জিন ফর্মেশনটা হয় এলএনস থেকে। ঠিক আছে, তো এখানে কি হয়, এলএনস এখানে থাকে, একটার মধ্যে থাকে সেম এলএন মানে হোমো এলএন, আর এটা থাকে হেটেরো। হোমো মিন্স এখানের মধ্যে ধরো টিটি, সেম, আগে বুঝো তারপরে সেম, দুটোটা টি সেম তো না, এখানে স্মল স্মল টি সেম, আর হেটার মধ্যে কি একটা কি, এখানে কি সেম না, সেম না, কি হয়, এই যে জিন হয়, জিন ফর্মেশন হয় এলএনস থেকে। ঠিক আছে, তো এখানে কি থাকে, এখানে ধরো কি আছে, টি আছে, এখানে টি, তাহলে এটা ফর্মেশনে কিভাবে হয়, টি টি টি। আবার ধরো এখানে আছে ধরো টি, এখানে আছে টি, তাহলে ফরমেশনে কি হয়, টি টি। এখানে যদি স্মল থাকতো তার সেম ফরমেশন, মানে এগুলা কি এলএস, একটা মেল একটা ফিমেল থেকে যায়। ঠিক আছে, একটা মেল একটা ফিমেল থেকে যায়। ঠিক আছে, তো মেল থেকে যদি টি আসে আর ফিমেল থেকে সেম, আর এখানে মেলের মধ্যে আছে এটা, আবার ফিমেলের মধ্যে আছে উল্টা, তো ফরমেশন তো কি হয়, উল্টা হয়। ঠিক না, তো এই প্রসেসটা কি, হোমোলোগাস, হোমোজাইগাস, আর এটা হেটারোজাইগাস। ঠিক আছে, এবারে মেইন পয়েন্টে আসি। তারপরে স্যার এই যে এলিস গুলো, এটা একটা মার থেকে একটা বার থেকে, হ্যাঁ ওইটাই পয়েন্টটা। এবার দেখো এই যে টি, এটা একটা আছে কে, ফাদার থেকে, আর একটা কার থেকে আসে, মাদার থেকে। তো বাবার থেকে কি আছে এটা, মা থেকে কি আছে এটা, তো বাচ্চার মধ্যে কি, মার বাবা যদি, বাবার হাইট আর মার হাইট যদি এবারে সেম থাকে, তো বাচ্চাও কি নরমাল হাইটের হয়। বাট বাবা আছে ঠিকঠাক, মা আছে শর্ট হাইট, তো বাচ্চার মধ্যে কি এটা বা এটা শর্ট স্ট্যাচার হওয়ার চান্স থাকে বা অ্যাবনরমাল হাইট হওয়ার চান্স থাকে, কারণ কি এলএনস গুলোর মধ্যেই তো ডিফারেন্ট। বুঝা গেল, বুঝা গেল কনসেপ্ট পুরো ক্লিয়ার? তো তো একটা আছে বাবার থেকে এলএস যে জিন ফর্ম হয়, ঠিক আছে, একটা আছে বাবার থেকে, একটা আছে মা থেকে। যদি এলএস এর মধ্যে ডিস্টার্ব থাকে তো তার রেজাল্ট তো ডিস্টার্ব হয় না, বাট যদি এগুলো সেম থাকে এগুলোর মধ্যে কোনো আর ডিফেক্ট হওয়ার চান্স থাকে না, একটা হোমো আর একটা হেটারো। ঠিক আছে, এটা এলএস, ঠিক আছে, জিন ফরমেশন, একটা হোমো একটা হেটারো, সেম ডিফারেন্ট। বুঝা গেল? তো দেখো এই যে জেনেটিক সিস্টেমস, ইনহেরিটেড যে জিন থেরাপি, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, জিনের মধ্যে যদি কোনো ডিস্টার্ব থাকে তার ফুল জেনারেশনের মধ্যে এই ডিস্টারবেন্সটা থাকে। তো এই জন্য কি করতে লাগে, জিন স্টাডি করতে লাগে। ঠিক আছে, ফিটাল লাইফে
ইন্ট্রা-ইউটেরাইন স্টেজে জিন স্টাডি করতে লাগে যে বাচ্চার মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা, ঠিক আছে। এই জন্য আমরা অ্যানোমালি স্ক্যান করি, ঠিক আছে। এই জন্য আমরা জিন স্টাডি করি যে বাচ্চার মধ্যে কোনো জেনেটিক্যালি কোনো প্রবলেম আছে কিনা। জেনেটিক্যাল প্রবলেম, যে কনজেনিটাল প্রবলেমগুলো যদি একবার যদি বাচ্চার মধ্যে থাকে এগুলা চেঞ্জ হয় না। যে কনজেনিটাল মিন্স তার ডেলিভারি হওয়ার আগে প্রবলেম, এগুলা রিকভার হয় না, ঠিক আছে। মেন্টাল রিটার্ডেশন রিকভার হয় না, যতগুলা জেনেটিক্যালি প্রবলেম আছে এগুলা রিকভার হয় না, এগুলো খুব ডেঞ্জারাস জিনিস। এজন্য ফিটাল স্টেজে আমরা টেস্ট করি, যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে তখন আমরা অ্যাবর্শনের জন্য, ঠিক আছে। তো এটা লিগ্যাল অ্যাবর্শন, লিগ্যাল অ্যাবর্শন যদি বাচ্চা বা মার মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে তখন অ্যাবর্শন করা হয়, ঠিক আছে। এই জন্য বলা হয় যে অ্যান্টিনেটালে চেক আপ করো, অ্যাটলিস্ট 4টা অ্যান্টিনেটাল চেক আপ করো, ঠিক আছে। চেক আপ করলে কি শুধু চেক আপ মানে যাওয়া আসা হাইট ওয়েট চেক করা না, চেক আপ মানে জিন স্টাডি করা, চেক আপ মানে তার জেনেটিক্যাল স্টাডি করা, যে অ্যাবনর্মালিটিস ফাইন্ড আউট করা, কোন অ্যাবনর্মালিটিস তো অ্যাবর্শন, বুঝে গেল। তো এই জিনিসগুলাই তোমাদের ইনফরমেশনের জন্য জানা থাকা ভালো, জিনিসগুলো এক্সামে তো অনেক সময় আসে। থ্যাংক ইউ। সে ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে মানে কালকে আছে তোমাদের আরআরবি ক্লাস, নেক্সট সানডেতে আমরা আরো ডিফারেন্ট কিছু কোশ্চেন নিয়ে, কারণ আজকের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু অন্যান্য ক্লাস থেকে কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে। তো ইজি কোশ্চেন ক্লাসে এনে লাভ নেই, ইজি কোশ্চেন তোমরা জানো, আমি চাইছি একটু ডিফারেন্ট টাইপের, একটু ডিফারেন্ট নলেজের কোশ্চেন আনতে, যাতে তোমাদেরও সুবিধা হয়, তোমাদেরও নতুন কিছু জানা হয়। থ্যাংক ইউ। আজকে ক্লাস